চন্দ্রদন হাসপাতালে আছে আজকে 5 দিন হলো। শরীরের যথেষ্ট উন্নতি হয়েছে এখন। আরও 2 দিন পর রিলিজ দেওয়া হবে। রাহেলা দেওয়ান রাত 3 যা পালা করে হাসপাতালের শাশুড়ির কাছে থাকেন, সাথে 3 কর্তাও তাই। আর ঈশান নয়ন তো আছে। নিশি, নুরি, তিথি সহ বাড়ির সব নাতি নাতনিরা রোজ এসে একবার দেখা করে যান তার সাথে। এই যে আজকে যেমন দিদার সাথে দেখা করতে 3 বোন বাড়ি থেকে ফিরছে। বাড়ির গাড়ি নিয়ে যায়নি তারা, প্ল্যান করে রিক্সা করে এসেছে। যদিও ঈশান জানে না, জানলে অবশ্যই ছাড়তে চাইতো না। পাড়ার মোড়ে রিক্সা থেকে নেমে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে তারা। এক পাশে সারি সারি ধানক্ষেত, পুকুর। এদিকটায় ঘরবাড়ি নেই বললে চলে। সামনে রহমত চাচা চায়ের দোকান। তাকাতে চোখে পড়ল নিয়াজ আর নাইম বসে আছে। তিতির নুরি স্বভাবতই উচ্ছ্বসিত হলো। নিশি ভাবলেশীন থাকার চেষ্টা করলো। শেষ 1.5 মাস হলো তাদের মধ্যে মনমালিন্য চলছে কি না। তিতির দেখলো এক নজর নিশিকে, তারপর নুরির চোখের সাথে চোখাচোখি হতে দুজনে বাঁকা হাসলো। চোখে চোখে কথা হলো বোধহয়। দ্রুত পায়ে তিতির রাস্তার পাশে চায়ের দোকানটার সামনে গিয়ে থামলো। নিশি পেছন থেকে ডাকলো এবার তিতিরকে। তিতির শুনল না। বড়পু চলো আমরাও যাই, রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে। নুরির কথার বাধ্য হয়ে এগিয়ে গেল সেও। দোকানটার আশেপাশে খুব সুন্দর। গ্রামটা সুন্দর কি না। মেন রাস্তা থেকে শমশেরনগর গ্রামের লোকালয় অবধি যেতে বেশ খানিকটা ফাঁকা রাস্তা পাড়ি দিতে হয়। ফাঁকা বলতে এদিকটায় জনসমাগম একদম নেই। প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে ধান ক্ষেত, পুকুর কাটা। সেই সবুজের মাঝখানে দিয়ে মাঝারি প্রস্থের আঁকাবাঁকা রাস্তা। গ্রামের সৌন্দর্য যাকে বলে আর কি। এই দিকটার দোকানে ওই একটাই, রহমত চাচার টঙের দোকানটা। আর যা আছে সেগুলো মেন রাস্তার ওদিকে, আর বাকিগুলো একদম শমশেরনগরের ভেতরে ওদিকটা। আর ওই রাস্তার এক বাঁকে প্রকাণ্ড বটগাছের নিচে এই টঙের দোকান। বসলে মন ভালো হয়ে যায়। বিকেলবেলায় গ্রামের ছেলে বুড়োদের আড্ডায় মুখরিত থাকে এই দিকটা। আশেপাশে যত জমি দেখা যায় বেশিরভাগ দেওয়ানদের। নিয়ে যার নাইম চা খাচ্ছে, বাইকটা পাশে রাখা। নিয়াজ একপাশে নিশির দিকে আর চোখে তাকিয়ে রইল। নিশি দেখেও দেখল না, মুখ অন্যদিকে করে সামনের কাছের বেঞ্চে বসলো। তিতিরকে দেখে নাইম নিয়াজ দুজনে একসাথে বলে উঠল, ভাবি বসেন। তিতির লজ্জা পেল, মুখটা লাল হয়ে গেল। সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে তিতি গদগদ করে বলল, ঈশান কতদিন এখানটায় বসা হয় না আপনাদের তো, তাই না ভাইয়া? নিয়াজ মাথা নাড়ে। অনেক দিন আগেই তো। কেউ তো গ্রামে এখন থাকেই না, ছুটি মেলে না। তিথি বিজ্ঞের মতো মাথা দেখায়। চা দিতে বলি? তার বলতে নিয়াজ 3টে চায়ের অর্ডার। নুরি আর তিথি নাইমের সাথে গল্প গুজব করছে। নিয়াজ চুপচাপ দেখছে নিশিকে। নিশিও বেশ চুপচাপ। মাঝে মাঝে তিথির জোড়াজড়িতে হা হু করছে। এই অবধি। নিয়াজ তিথির দিকে এর দিকে তাকালো। হসপিটাল থেকে আসছো নিশ্চয়? নুরির মাথা নাড়ল। গাড়ি কই? আনেনি আজকে। ঈশান জানে? তিতির নুরি দুজনে দুদিকে মাথা নাড়ল। বলো কি? এমনি দেওয়ান সাহেবের মাথা গরম। তার উপর যদি জানে বউ বোনেরা এভাবে যাতায়াত করছে, রেখে তো ঘুম হয়ে যাবে। দিদি মুখ ভাঙছিল। রাগুক, পাড়াই ওই এক জিনিস, রাখতে আর চেঁচাতে অসহ্য। সাবাস। তিতির বলার ভঙ্গিতে হেসে উঠল। নিয়াজ মাথা টোকা দিয়ে একটা, সংসার করবে আজ বাদে কাল থেকে, অসহ্যকে সহ্য করে নিতে হয়। হিটলারটার কথা বাদ দিন ভাইয়া, মুডটাই নষ্ট হয়ে যায়। বেশ দিলাম। তা তোমাদের কি মন মেজাজ খারাপ? নিয়াজের কথাটা নিশির দিকে তাকিয়ে বলল। বাকিদের বুঝতে অসুবিধা হলো না। নিশিও ভুলে তাকাচ্ছে না তার দিকে। তিতির নুরি বাঁকা আসলো। না ভাইয়া, আমার আর ছোট অপর মন ভালো আছে। বড় অপর মন ভালোই ছিল, এখন আছে কিনা জানি না। নিশি কপট চোখ গরম করে তাকালো। তিতি ভয় পেল না, বরং আর মজা পেল। নিয়াজ ইশারা করতে তিতির আর নুরি উঠে এসে অন্য দিকটা বেঞ্চে বসলো। নিয়াজ গিয়ে তিতির পাশে বসলো। নিশিও দেখল না, আপন মনে সে চায়ে চুমুক দিতে ব্যস্ত। বেশ খানিকটা ঘেঁষে বসলো। নিশি পাশে সরে গেল সাথে সাথে। নিয়াজ আওয়াজ নামিয়ে ধীর গলা বলল, ম্যাডাম কি বেশি রেগে? নিশি জবাব দিল না। নিয়াজ মনে মনে হাসলো। আবারও বলল, প্রচণ্ড মাথা ব্যথা বুঝলে,
রোজ রাতে কয়েকদিন হলো জ্বর আসে, খেতে পারিনি ঠিক মতো। নিশি ফট করে পাশ ফিরে তাকালো। নিজের চোখ মুখ সত্যি লাল হয়ে গেছে, কেমন একটা শুকনো লাগছে। এই তো একটু কমেছে, বাকিটুকু একজনের কণ্ঠ শুনলে কমতো। নিশি ভুরু কুচকে চোখ সারিয়ে নিল। শুধু অযথা বাহানা, ব্যস্ততার দেখানো বেলা ষোলো আনা, আবার আসে আহ্লাদ দেখাতে। ইচ্ছে তো করছে গরম চাটা গায়ে ঢেলে দিতে, অসভ্য ছেলে। এই যে গত 3 মাস দিনের মধ্যে যতবার কল করতে ততবার নানা অজুহাতে তার রেডি থাকতে, এমনকি তাদের অ্যানিভার্সারির কথা বেমালুম ভুলে বসেছিল। মনে হয় কেন তার মধ্যে কল করবে? কখন? যখন তার ঘুমের সময় অথবা বাড়ির কেউ পাশে থাকে, তখন কলের উপর কল। এর চেয়ে ভালো কথা বলারই দরকার নেই। ম্যাডাম, ওরা বসুক, চলো বাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। দরকার নেই। এই তো আরও অনেকটা মাথা ব্যথা কমলো বলে নিয়ে হেসে ফেলল। নিশি বিরক্ত চোখে তাকালো। খালি উল্টোপাল্টা কথা। বরফ যাও না প্লিজ, এমন সুযোগ পাবে না। তোমার ভাই হাসপাতালে, ধরা পড়ার চান্স নেই। আমরা বসি নাইম ভাইয়ের সাথে গল্প করি, তাই না? নাইম সায় দিল সাথে সাথে। নিশির মধ্যে ভাবান্তর দেখা দিল না, ঠায় বসে রইল। নিয়াজ বুঝল রাগের মাত্রা আকাশ ছোঁয়া হওয়া আছে। গত মাসে নাক অব্দি ডুবিয়েছিল অফিসের কাজে। বাড়িতে আসবে ঈদের ছুটিতে, তাই আর ব্যস্ততা ছিল। তার উপর মরার উপর খাড়া ঘা হিসাবে এ মাসে তাদের অ্যানিভার্সারি। মনে ছিল বই কি, সেদিন তার পরপর চারটে মিটিং ছিল। মেসেজ করছিল ম্যাডামকে, কল করে ঘন্টাখানে গল্প করার সময় পাইনি আর কি। তাতেই ম্যাডাম রেগে অস্থির। সারা মাস ছাদ দিলেও সেদিনের রাগ আর কমল না। উল্টো সম্পর্কে প্রথম দিন থেকে শেষ অবধি যত ভুল করছে সেগুলো লিস্ট ধরিয়ে দিল। রাতে কল করলো আর মহারানী কল ধরল না। তাই তো আরও বাধ্য হয়ে আগে আগে ছুটি নিয়ে চলে এসেছে। কী লাভ তাতে? বাড়ি এসেছে 15 দিন, একদিনও তার দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, ধরাই দেয় না। ওদিকটায় বসা তিতির, ওরা তিনজন আর চোখে দেখছে প্রেমিক যুগলের মান অভিমানের পর্ব। মুচকি মুচকি হাসছে। নিয়াজ উপায় না পেয়ে আলগোছে পকেট থেকে সিগারেট বের করলো। এটা মুখ্য ওষুধ। নিশি সিগারেট খাওয়া একদম সহ্য করতে পারে না। উঠে গিয়ে আগুন ধরলো দোকান থেকে। নিশি পাশে বসতে সিগারেটের গন্ধে চোখ মুখ কুচকে তপ্ত ঢোকে তাকালো নিয়াজের দিকে। নিয়াজ এবার তাকালো না, মন দিয়ে সিগারেট টাকছে। সর্বনাশ বেটা, এবার গেছে। নাইমের কথায় সম্মতি জানিয়ে হতাশ ভঙ্গিতে নিজ মাথা নাড়ল তিতির আর নুরি। তাদের বলা শেষ হতে দেরি, তবে নিশির কাজে দেরি নেই। ফট করে নিয়াজ বুঝে ওঠার আগে আধা কাপ গরম চা নিশি ঢেলে দিল নিয়াজের পায়ের উপর। ফলস্বরূপ নিয়াজ অফ হোয়াইট কালারের প্যান্টের সাথে সাথে দাগ হয়ে গেল। হুট করে সবাই হতচকিত হয়ে গেল। তিতির দু হাতে মুখ চেপে হাসছে। নাইম ফিক করে হেসে ফেলল। নিয়াজ মৃদু আর্তনাদ করে উঠে দাঁড়িয়েছে। অসহায় দৃষ্টিতে দেখল নিশিকে, যেন কিছুই করেনি মেয়েটা। হাতের ওটা ফেলো। সেটা তো বললেই হতো। গরম চা ছুটতে হবে না। আর একটু উপর নিচ হলে তো আমার ভবিষ্যৎ পুড়ে যেত। সিগারেট না ফেলে পুড়িয়েই ফেলবো। নিয়াজ হাতের সিগারেটটা ফুট ছুঁড়ে ফেলল। মিট মিট হেসে একদম গা ঘেঁষে বসলো নিশির কানের কাছে ঠোঁট নিয়ে ধীর করে বলল, লস কার? আপনারই তো। নিশি সজোরে কিল বসালো নিয়াজের পায়ের উপর। অসভ্য নির্লজ্জ, আমি ভাইকে বলে দিব আপনি আমাকে বিরক্ত করেন। নিয়াজের চোয়াল ঝুলে পড়ল। এমে বলে কি, এতদিনেও বলো কি আমি বিরক্ত করি? হ্যাঁ, করেনি তো। নিয়াজ হতাশ চোখে তিতিরের দিকে তাকালো। ওরা হেসে গড়িয়ে পড়ছে। হাসো হাসো, হাসবেই তো। অত্যাচারীদের নিয়ে সবাই মজা করে। এই যে তোমাদের বড় বোন যে কথা বলল, এখন এটা যদি তোমাদের হবু পতিদেবতাদের কানে যায় না, আমাকে ওই শমশেরনগর জংশনে ডাউন টেনে নিচে ফেলে মারবে। তিতির হেসে কুল পাচ্ছে না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে এক নজরে। কোনো মতো হাসি থামে। বিরক্ত যখন করছেন, ওটা তো আপনার প্রাপ্ত হবু মৃত দুলাভাই। নিয়াজ কপাল চাপড়াল। শালিকাগুলো বোনের পক্ষে কি আর বলবে এখন। তোমার এই বোন নিয়াজ ভাইকে হেদিয়ে মারতো জানো, চিঠি লিখতো। তখন ওর বয়স কত জানো? সবে 15। তোমাদের বাড়ি যেতে ভয় পেতাম আমি ওর জন্য। ঈশানটা একবার জানলে আমাকে। হাত দিয়ে গলার পোজ দেওয়ার ভঙ্গি করলো নিয়াজ। প্রথমে ভাবতাম ছোট মানুষ না বুঝে, পরে দেখলাম মেয়ে মহাপাকনা।
পিছু ছাড়ে না। আর কি, ফেঁসে গেলাম আমি। নিশি মুখ বাঁকলো। মোটেও না, এগুলো আপনি করতেন। নিয়াজ সহ সবাই উচ্চস্বরে হেসে ফেলল। নিয়াজ আলতো করে পিছন দিয়ে জড়িয়ে ধরল নিশির বাহু। নিশি সারাতে চাইল, নিয়াজ ছাড়ল না। সরি আমার ময়না মা, আর কখনো ব্যস্ততা দেখাবো না। তুমি বলো তো, চাকরি ছেড়ে এসে জমিতে হাল ধরি, ধানের জমিতে চাষবাসে মন দিব, পুরো দস্তর কৃষক হব, তোমার চোখের সামনে থাকবো, লুঙ্গি পরে গামছা বেঁধে জমিতে কাজ করব। তুমি দুপুরবেলা খাবার আনবে, শাড়ির আঁচলে ঘাম মুছে বাতাস করবে, আমি এই বটতলা পাটি পেরে খাবার খাবো। কৃষক কৃষাণীর সুখের সংসার, দু চারটে ছেলে পেলে হবে, দু এক বছর ঘুরলে চলবে, রাজি? নিশি এবার হেসে ফেলল, আবার থাপ্পড় দিল নিয়াজের উরুতে। রাগ ভেঙেছে বুঝতে পেরে হেসে কাছে এনে টুপ করে চুমু খেলে নিশির মাথায়। ও, আমরা কিছু দেখিনি। তিতির, নাইম, নুরি তিনজনে চিৎকার করে চোখ চেপে ধরছে। রাস্তার ধারে বসে কী ধরনের অসভ্যতা! সরো, বাড়ি যাব। রাস্তায় ভর দুপুরে মানুষ আছে নাকি? কে দেখবে? আর দেখলেই দেখুক, আমি দেওয়ানদের ভয় পাই নাকি? ঈশানকে বলবো তোর বোনটাকে না দিলে তোদের দেওয়ান বাড়ির খেতায় আগুন। তখন না দিয়ে কোথায় যাবে? ঈশানটা আবার আমার খুব মান্যি করে কিনা, তাই নাকি? ভাইয়ের সামনে পড়বে, এ, পড়লে বলবে তো? আলবাত। কি বলবি আবার বলতো? নাইমের কথায় নিয়াজ একই ভঙ্গিতে বলার জন্য ঘুরল নাইমের দিকে। নাইমের হাতে ফোন, তাদের দিকে তাক করা, ভিডিও অন করা। শাল হারামজাদা, সর্বনাশ করবি নাকি? আমার বউটা বিধবা হবে রে হারামজাদা! ডিলিট কর। নিয়ে যাক পোকা ছুটে গেল নাইমের কাছে। নাইম ততক্ষণে ভিডিওটা করে পকেটে পুরে রেখেছে। নিশি শব্দ করে হাসলো। ঈশানকে দেখা হবে না, যা। তবে বেশি এদিক সেদিক করলে দেখাতেও পারে, শালা বেঈমান। আমারও দিন আসবে। আড্ডা শেষ ততক্ষণে উঠে পড়েছে সবাই। নিয়াজের দিকে তাকিয়ে বলল, এখন উঠি? তোমার হসপিটালে যাবে তো? নিয়াজ মাথা ঝাঁকালো। যাও, তবে তোমার ভাইয়ের কান অব্দি চলে যাবে এতক্ষণ এখানে বসে থাকলে। নাইম নিয়াজ বাইকে গিয়ে বসলো। বিদায় জানিয়ে চলে গেল মেন রাস্তা ধরে। 3 বোন রাস্তা, বাড়ির রাস্তা ধরলো। দুপুর 2:30। বাইরে কটকট রোদ পড়ছে, বেশ গরম পড়ে গেছে এর মধ্যে। নয়নে সবাই বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতে রিক্তা দেওয়ান। মাকে দেখে হাসলো নয়ন। এসো মা। রিক্তা দেওয়ানের মুখ মলিন। ছেলের হাত থেকে তোয়ালাটা নিজের হাতে নিল, আলতো হাতে মুছে দিল ভেজা চুল। তোর দিদা আর ঈশানের কি নিয়ে ঝামেলা হয়েছে জানিস? নয়ন আগ্রহে মুখ দেখল। না, ওটা তো জিজ্ঞাসা করলাম সেদিন তোমাকে, তখন বললে পরে বলবে। রিক্তা দেওয়ান ছেলের মুখ পানে তাকিয়ে বলল, কি করে বলবেন তিনি? ছেলে শুনেন না জানি কি করে আবার। নরম গলা বলে, ঈশানের বিয়ে দিতে চায় তোর দিদা, আজই হয়তো ডেট ফিক্সড করবেন, এ সপ্তাহে ঘরোয়াভাবে বিয়ে। নয়নের চোখ খুশিতে চকচক করে উঠল। বলো কি? জানি না তো। এটা ভাইয়া এত রিয়েক্ট করছে। রিক্তা মাথা দোলায়। তবে রাজি হয়েছে পরে, দেখলি তো। সেটাই। মায়ের দিকে তাকায়। মায়ের তার দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, মেয়েকে জানতে চাইবি না? ও হো, দেখো, ভাইয়া বিয়ে করবে এটা খুশিতে ভুলে গেছে পাত্রীকে। কে মা? ছবি আছে? রিক্তা তখন দম নিলেন, ধীর গলা বললেন, তিতির। নয়ন হতবাক হয়ে গেল, চোয়াল ঝুলে পড়ছে। তিতির? বলে কি তার মা? সাথে সাথে মুখ খুশিতে ভরে উঠল, লাফিয়ে উঠল একবার। বলো কি মা? ও মাই গড, সত্যি আমাদের তিতির? আমাদের তিতিরের সাথে ভাইয়া? ভাই, হোয়াট এ সারপ্রাইজ! ছেলেকে রিক্তা দেওয়ান শোকে পাথর হয়ে যাবে এমন আশা করছিল। ছেলের আনন্দ তার কাছে অবিশ্বাস্য ঠেকালো। হাত টেনে ধরল ছেলে। তুই খুশি? কি যে বলো মা, আমার জন্য কত বড় সারপ্রাইজ জানো তুমি? গ্র্যান্ড পার্টি দেব। আজ দিদা ডেট ফিক্স করবে আমার আদরের ভাইয়ের সাথে আমার মনিটার বিয়ে বলে কথা। রিক্তা দেওয়ান হাঁপ ছেড়ে বাঁচলেন। নয়নটার মনে অন্য কিছু ছিল না। সে তিতিরকে বোনের নজরে দেখেছিল, আর তিনি জানি না কী ভেবে বসেছিলেন। ছি, যাক বাঁচলেন তিনি দুশ্চিন্তা থেকে। বুকের উপর থেকে পাথরটা নেমে গেল। ছেলের মাথায় হাত বোতালেন। একটু পর খেতে আয় তাহলে, আমি নিচে যাচ্ছি, কেমন? নয়ন মাথা নাড়ল। রিক্তা দেওয়ান বেরিয়ে গেলেন হাসতে হাসতে। নয়ন উঠে গিয়ে বিনা শব্দে দরজা আটকে দিলেন। মুখ থেকে নিমেষে হাসিটা মুছে গেল। খবরটা সে জানে না, সত্যি জানে না। অসহায় হাসল সে। খবরটা তো সে পরের দিন জেনেছে নুরির মুখে, নিয়াজের ভাইয়ের মুখে। তিতির রাজি সেটা শুনেছে বড় মার মুখে। বেড সাইডে টেবিলের উপর রাখা
মানিব্যাগটা খুলল। চোখের সামনে একটা ছবি আটকে রাখা তিতিরের, লাল সাদা শাড়ি পরা, খোলা চুলে হাস্যোজ্জ্বল কিশোরী। তিতিরের তখন বয়স কত, 13 বোধহয়। প্রায় 7 বছর আগে পয়লা বৈশাখে সেবার শাড়ি নয়নে দিয়েছিল। ছবিটা মেলায় নয়নের তোলা, হাত বোলালো ছবির উপর। টুপ করে দুফোঁটা চোখের পানি পড়লো সেখানটায়। বুকের মধ্যে চেপে ধরেছে ছবিখানা। বুকটা ক্ষতবিক্ষত হয়েছে, যে পুড়ে যাচ্ছে একদম। কিন্তু সে পড়তে দেবে না, নিজেকে পড়তে দেবে না। তার মুখ খোলায় এই সংসারটা পুরো ছারখার হয়ে যাবে। ভাইয়ের হবু বউকে আর এক ভাই ভালোবাসে। এক বাড়িতে থেকে আজীবন এই কালির দাগ বয়ে বেড়াতে হবে তিতিরকে। দাগ লাগলে মেয়েদেরই লাগে। সে পুরুষ মানুষ, আজ বাদে কাল জোর করে হলো তার জন্য বউ আনবে। তার কথা সবাই ভুলে যাবে, কিন্তু তিতির, ওকে সবসময় কথা শুনতে হবে। শুনলে ঈশান কি সেটা ভালো চোখে দেখবে? অনেক বুঝিয়েছেন এই কয়দিন নিজেকে, অনেক। দিদা চেয়েছেন ঈশান ভাইয়ের সাথে তিতিরকে, সবাই খুশি, কি দরকার মাঝখানে সবটা জ্বালিয়ে দেওয়া। থাক না হয় 12 বছরের ভালোবাসা নিশ্চুপ। ভাই দিদা আর মনি পরিবার সবার জন্য দিল না হয় সেটা কবর। আজ 13 দিন হয়ে গেল রাহাত ভাইকে ফোনে পাচ্ছে না তিতির। শুধু ফোনে কেন, কোনো ধরনের যোগাযোগ নেই, একদম উধাও হয়ে গেছে মানুষটা এক প্রকার। ঈশানের সাথে বিয়ে হওয়ার পর থেকে মনটা খুঁতখুত করছে তার। ভালো না বাসুক, রাহাত ভাইকে সে তো কথা দিয়ে এসেছিল অপেক্ষা করবে তার প্রস্তাবের। সবটা কেমন গুলিয়ে গেল একদম। এমন এখন এমন একটা অবস্থা, মানা করতে পারবে না বিয়েতে। দিদার শরীরের কথা ভেবে হলো বিয়েটা করতে হবে। কিন্তু রাহাত ভাই, তাকে দেওয়া কথা, একটা বার যোগাযোগ করতে পারলে কথা রাখার জন্য হলো রাহাত ভাইকে সুযোগ দিত। যদি সব শোনার পর রাহাত ভাই তাকে চাইতো, বলতো না হয় বাড়ি এসে কথা বলতে, তারপর পরিবার যা সিদ্ধান্ত মেনে নিত। কিচ্ছু ঠিক হচ্ছে না এখন। যতই সে ঈশানের উম, উপর উইক থাকুক, এই একপাক্ষিক দুর্বলতাকে প্রশ্রয় দিলে সে তাকে ভালোবাসে, এতদিন আগলে রেখেছে সেই মানুষটাকে, কখনো এভাবে। কিন্তু দিদা যতই মুখে বলুক, ঈশানের খারাপ ব্যবহারের থেকে উনি বেশি কষ্ট পেতেন। যদিও তিতির বিয়েতে না করত, কি করত সে রাজি না হয়। আর এই সময় রাহাত ভাই মানুষটার নাগাল পাওয়া যাচ্ছে না। ঈশানকে জানাবে কথাটা, কি ভাববে আবার? যা ভাবার ভাবুক। মনে মনে ঈশানকে কথাটা জানাবে ঠিক করে ঘর থেকে বেরোয়। ঈশান দরজা আটকানো, হালকা হাতে নখ নাড়ল, খোলা আছে। তিতির ইতস্তত করে দরজা ঠেলে ঢুকলো। ঈশান কাগজপত্র দেখছে কিছু, মাথা তুলে তাকাতে তিতিরকে দেখে থমকে গেল। এ সময় ওকে আশা করেনি, বোঝা গেল। কাগজপত্র সরিয়ে গম্ভীর গলা বলে, কি দরকার? কথা আছে কিছু, বল। আমতা আমতা করলো তিতির, এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। আপনি বিয়েতে রাজি ঈশান ভাই? ঈশান মুখ তুললো, স্থির দৃষ্টিতে রাখলো তার পানে। তুই রাজি? রাজি ছিলাম, এক- না এখন রাজি। এখন রাজি কেন? নানুর জন্য। তাছাড়া না। মাথা নামিয়ে ফেলল তিতির, মৃদুর গলায় বলল, আমি একজনকে কথা দিয়েছিলাম ঈশান ভাই, বলেছিলাম অপেক্ষা করব তার জন্য। ঈশান, তার হাতের মুঠো শক্ত হয়ে গেল। রাগ সংযত করে বলল, তো যাচ্ছিস না কেন তার কাছে? তার সাথে যোগাযোগ করতে পারছি না, পারলে যেতি। তিতির কি জবাব দেবে? কথার খেলাপ করতে চায়নি সে। বেইমানির খাতায় নাম উঠুক, এটা কিভাবে চায় সে? যত ঈশানের প্রতি অনুভূতি থাকুক, মিনমিনিয়ে গেলে বলো, কথা দিয়েছিলাম তাকে। ঈশান আরও গম্ভীর গলা শুধু, ভালোবাসে থেকে? না বোধহয়, তবে এক সমান সম্মান আছে। সেরকম কোনো সম্পর্ক আমাদের ছিল না। আমার অসম্মান হবে এমন কোনো সম্পর্ক উনি কখনো জড়াতে চাননি। সম্মান দিয়ে ঘরে নিতে চেয়েছিলেন। ঈশানের মাথাটা ধপধপ করে রাগে, কেন সে নিজেকেও বুঝতে পারছে না। ব্যঙ্গ করে বলল, তা কোথায় তোর ওই শুদ্ধ প্রেমিক যে কিনা এখন পালিয়েছে? ওভাবে বলছেন কেন? নিশ্চয়ই কোনো সমস্যায় আছেন। খানিকটা থামলো, মাথা নিচু করে বলল, ঈশান ভাই, সত্যি বলবে, আমি আপনাকে বিয়ে করতে চাই। কেন চাই সেটা জানি না। মনকে জিজ্ঞাসা করে উত্তর পাইনি। শুধু নানুপুর জন্য বোধহয় নয়, আমি চাই কোথাও একটা। কিন্তু রাহাত ভাই, ওনার তখন বলেছিলাম কথার খেলাপ করতে চাই না, উনি পাগল হয়ে যাবেন। শেষে একবার অন্তত ওনাকে জানাতে চাই, মতামতটা জানতে চাই। ঈশান শুধল সবটা, বাঁকা আসলো। আজ বাদে কাল বিয়ে, সে মেয়ে তার পুরনো প্রেমিকের কাহিনী শোনাচ্ছে। সাহস কত বড়, ভাড়া বাজায়, পাগলের মতো ভালোবাসে ওকে। হ্যাঁ,
এ দুনিয়ায় কিছু জিনিস আছে জানিস, যেগুলো সবেতে মিশে যায় খুব সহজে। তাদের জন্ম হয় সব কিছুর সাথে মিশে যাওয়ার জন্য। তাদের কোনো নিজস্বতা নাই। আই হেট সো মাচ দিস থিংস। আমাকে বোধহয় আপনি এই ধরনের মধ্যে ফেলছেন চাইছেন। বোধহয় নয়, সত্যি এটা। অপমানটা করার কারণ আছে সে বোধ নেই বুঝি? কতজনের একসাথে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস? এসব কথার মানে বুঝতে পারছে না তিতির। তবে অপমানে স্পষ্ট গায়ে লাগছে। গলা কঠিন করে বলল, যদি বলি কাউকে না, বিশ্বাস করবেন? ঈশান তাচ্ছিল্য হাসলো, পা ভাঁজ করে বসলো বিছানায়। তোরা মেয়ে মানুষ, অভিনয়ের সেরা। নিজেই মধু চাষ করিস, মাছির কাছে রাখিস, আবার গুছিয়ে নাটক করিস। তিতিরের মনে হচ্ছে এখন এই রুমে আসাই ভুল হয়েছে। ভালো বুঝে রাহাত ভাইয়ের কথাটা বলাই তো আরও বেশি অন্যায় হয়েছে। বেশ, তো করি তো। না হয় এসবই, তাতে আপনার সমস্যা কি? ঈশান অবাক হওয়ার মতো করে তাকালো। সমস্যা তো আমারই। যে জিনিস এই বাড়িতে মানুষ আমার গলায় ঝোলাতে চেয়েছে, সেই জিনিসে হাজার হাজার মৌমাছি বসে বসে বুঝতে চাই, ভবিষ্যতেও বুঝতে চাইবে। আমি তো মানব কেন? যে মৌমাছির দলে নিজের নাম লেখাবো কেন? ইচ্ছে না হলো লেখাবেন না। জোর জবস্তি করা হচ্ছে না আপনাকে। চাইলে ভেঙে দিতে পারেন। ঈশানের হঠাৎ চোখ মুখ ভয়ানক কঠিন উঠল। দু বাহু চেপে ধরল তিতিরকে, ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে চেপে ধরল। পিঠে আচমকা ধাক্কায় লাগায় ব্যথায় গুঙিয়ে উঠল সে। তার উপর শক্ত করে ঈশানের হাতের উপর চাপ আছে। চোখ ছলছল করে উঠল। তো যা, বিয়েটা তোর আমার সাথে হবে। একটু আগে অবধি রাজি ছিলাম না, এখন রাজি। আমার নামে কবুল পড়াবো তোকে। একা পড়তে ভালো লাগছে না। মানে? মানে মানে কবুল পড়, তারপর বলবো। ঈশান আশ্বাদ দেওয়ানের সামনে অন্য পুরুষের দাবি জানানোর উপহার আছে তোর জন্য। একরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিল তিতিরকে ঈশানকে। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ঈশান চোখে মুখ শক্ত, কঠিন করে তাকিয়ে রইল সেদিকে। চন্দ্রাদারণকে বাড়ি নিয়ে আসা হয়েছে আজ বিকেলের দিকে। 7 দিন পর বাড়ি ফিরলেন তিনি। বাড়িতে শ্বাস রব। শান্তি ফিরছে যেন বাড়িতে। গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন। রাতে আজ অনেক দিন পর সবাই একসাথে খাওয়া দাওয়া করবেন। বাড়ির নাতি নাতনিরা সবাই চন্দ্রাদমনের ঘরে, ঈশান আর নয়ন বাদে। নয়ন ঘরে, ঈশান ফেরেনি বোধহয়। রাত 9:30। খাবার খেয়ে আবার সেদিনকার মতো বিদ্যার ঘরে ছোটোখাটো আলোচনা সভা বসেছে। যা বলার চন্দ্রদমন বলবেন যদিও, বিয়ের ডেট নিয়ে। কিছুক্ষণ মধ্যে নয়ন ঈশান এসে ঢুকলো। নয়ন হাস্যোজ্জ্বলভাবে হাসলো বোনদের সাথে। ঈশানের ঘরে ঢোকার সময় চোখাচোখি হলো তিতিরের সাথে। চোখ সরিয়ে নিয়ে এগিয়ে গিয়ে বসলো বিছানার পাশে। দাদুভাই এসেছো? ঈশান হেসে হাত ধরল। এখন শরীর কেমন আছে? ভালো দাদুভাই, বলো। আমি তোমাকে জোর করছি, তুমি চাইলে এখনো না করতে পারো। আমি নিজেকে বুঝিয়ে এসেছি, কেন জোর করবো? না, এবার রাগ করে বলছি না। ঈশান দুদিকে মাথা নাড়ল, নরম গলায় বলল, জোর নয়, আমি রাজি। সেদিন হুট করে ওভাবে শুনে রেগে গেছিলাম। আমার অবাধ্য। চন্দ্রধন খুব খুশি হলেন, তিতিরের দিকে তাকালেন। তিতিরের মুখটা শুকনো। পুতুল? তিতির হাসার চেষ্টা করলো। আমি তো আগেই বলছি নানুপু, তোমার কথাই শেষ কথা আমার জন্য। বৃদ্ধার মুখে সন্তুষ্টটা ফুটে উঠল। বেশ, তাহলে আমরা কথা বলি। পুতুল, এর এখন ছুটি, দেরি করতে চাই না। আমার শরীরের যা অবস্থা, দূরে তারিখ ফেললে আবার আল্লাহ আমাকে না দূরে করে নেন ততদিনে। আমা, কি বলছেন এসব? না বড় খোকা, বলতে দে। আজকে বুধবার, আমি পরশুদিন ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। সবাই চমকে থাকলো একে অপরের দিকে। কিন্তু মা, একদিনের কি হবে? কত আয়োজনের ব্যাপার। সেটা ভেবেছিলাম বড় খোকা। কিন্তু এক ঝলক তাকালো তিতির আর ঈশানের দিকে। ওরা যতই বলুক বিয়েটা হুট করে হচ্ছে, আমি চাই ঘরোয়াভাবে বিয়েটা হোক। আমার শরীর ভালো না, এখন এত হইচই পোষাবে না। ওরা নিজেদের মানিয়ে নিক, তারপর না হয় ধুমধাম করে নয়ন আর ঈশানের বিয়েটা হবে আবার। কথা মন্দ নয়। সবারই মনোমত হলো। কাল বাদে পরশু শুক্রবার বিয়ের ডেট ফিক্স করা হলো। ঘরোয়াভাবে হলেও ঘরের আয়োজন তো আছে। বাড়ি শুদ্ধ সবার ব্যস্ততা শুরু হলো এক প্রকার। আত্মীয় স্বজন দূরের সেরকম কাউকে ডাকা হলো না। পাড়া প্রতিবেশীর মধ্যে শুধু রাইসেল দেওয়ানের আপন চাচাতো 2 ভাইকে জানানো হবে পাশের বাসা থেকে, আর ঈশানের বন্ধু কয়েকজন।
আয়োজন ওদের হাতছাড়া এত দ্রুত তারা পেরে উঠবে না। তাছাড়া ছোট থেকে সবসময় একসাথে তারা না জানলেও চলবে। নিয়াজ, অনিমা, সাজিদ, নাইম, ঋতুকে ইতিমধ্যে ফোন করে বাড়িতে আসার কথা জানিয়েছে রাইসুল দেওয়ান। ঘরোয়া হলেও ঘরটা তো সাজাতে হবে নাকি? দেওয়ান বাড়ির ছেলেমেয়ের বিয়ে এত মরাধরা হলে চলে? তিতিরের অবশ্য এই গ্রামে তমা ছাড়া আর কোনো বান্ধবী নেই। আর তমার পরিবার এমনিতে থাকবে। ছেলে মেয়ে দুটো নিজেদের মানিয়ে নিলে 2-3 মাস পর একেবারে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হবে। ততদিন না হয় বেশি মানুষ জানাজানি না হলো, নিজেদের মধ্যে থাকুক এটা। তাছাড়া জানলে বা কি, জানুক, থাকুক, ততদিনে এদিকটায় সব ঠিক হয়ে যাবে। সকাল সকাল দেওয়ানবাড়ি হই হুল্লোড়। বাড়ির ভিতরে ধোয়া মোছা গোছগাছ যে ব্যস্ত গিন্নিরা। না হলে অনুষ্ঠান তাই বলে বাড়িটা একটু সাজবে না, একটু আলো থাকবে না? তাই নিশি নুরি সকাল থেকে বায়না করছে হালকা করে হলুদের আয়োজন করতে চায় তারা। তারা ছাদে, কিন্তু ঈশান কিছুতে রাজি নয়। তিতিরের মেহেন্দি পড়ার ইচ্ছেটাতেও তাই সে এক প্রকার রাগ করে মাটি চাপা দিয়েছে। যাকে বিয়ে করছে সে এত রসকসহীন হলে কি দরকার বউয়ের আগ বাড়িয়ে এত কথা শোনার? শেষবারের মতো আজকেও একবার রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে সে। ফলাফল শূন্য। মিনুটাকে জানিয়েছে বিয়ের কথা। মেয়েটা খুশির চোটে কান্নাকাটি করে একাকার। নিহাত এত দূর রাস্তা আর কালই বিয়ে, তাই হুট করে কিছুতেই আসতে পারল না মেয়েটা। বাড়ির সবাই কোনো না কাজে ব্যস্ত। রায়লা দেওয়ান অনিমা আর ঋতুকে আসতে বলেছে। বিকেলের দিকে একবার শহরে যাবেন তিতিরের জন্য গহনা আনতে। যদিও ছেলের বউয়ের জন্য তিনি আগেই গহনা বানিয়ে রেখেছেন। তারপরে ঈশানের জন্য আংটি কিনবেন আর তিতির জন্য লেটেস্ট মডেলের কিছু জুয়েলারি কিনবেন। আর বেনারসি আর কিছু শাড়ি তো আছে। নিয়াজ, সাজিদ, নাইমকে রাতে চলে আসতে বলা হয়েছিল, তবে ওরা কাল সকাল সকাল আসবে বলে জানিয়েছেন। তবে সব কিছুর মধ্যে সবচেয়ে ভাবলেছেন সে হলো স্বয়ং বিয়ের বর। তার মধ্যে বিয়ের কোনো ভাবান্তর দেখতে পাওয়া যাচ্ছে না। ব্রেকফাস্ট করে তিতি এসে শুয়ে আছে, মাথাটা যন্ত্রণা করছে। নিশি নুরি ভার্সিটিতে গিয়েছে, আসার সময় বোধহয় ওখান থেকে একবার শপিংয়ে যাবে। তাকে বিকেলে নয়ন ভাইয়ের নিয়ে বের হওয়ার কথা শপিংয়ের জন্য। তিতির নিজেও কেন যেন আগ্রহ পাচ্ছে না, হয়তো ঈশানের এমন অনাগ্রহ ভাবের জন্য। তিতির চুল ছাড়িয়ে বিছানায় শুয়েছে, বিছানা ছেড়ে মেঝেতে এলোমেলো ভঙ্গিতে আছড়ে আছে লম্বা চুলগুলো। ঘাড় বাঁকিয়ে তাকালো খোলা দরজাটার দিকে। তার ঘুম ঘুম পাচ্ছে। তমাটা যাওয়ার সময় দরজাটা হা করে খুলে রেখেছে। এখন আর মোটে উঠে দরজা বন্ধ করতে ইচ্ছে করছে না। আলসেমি ভঙ্গিতে উপুড় হয়ে শুলো, দু হাতে ভাঁজ করে থুতনি ঠেকিয়ে তাকালো বারান্দার দিকে। খাঁচায় তার পাখিটা উদাস হয়ে বসে আছে। আজকে মন কেমন একটা ঝিমিয়েছে। মেয়েটা ছটফট করছে না, তারও বোধহয় তিতিরের মতো মনটা খারাপ। বারান্দায় হলুদ ফুলগুলো সফেদ পর্দা খানা বসন্তের বাতাসে উড়াউড়ি করছে। তিতির এক দৃষ্টিতে তাকিয়েছে সেদিকে। কালকের পর থেকে জীবনের অনেক কিছু পাল্টে যাবে। পাল্টে যাবে তার পরিচয়। রেহনুর রেহনুমা হেলাল তিতিল থেকে রেহনুমা আশরাত তিতির। বাবার পরিচয় থেকে স্বামীর শব্দটা মাথায় এসে ধকধক করে উঠল বুকের ভেতরটা। কখন কি সে ভেবেছিল এমন হুট করে জীবনের গতি পরিবর্তন হয়ে যাবে? ঈশান ভাই তার স্বামী হবে, কল্পনাও এনেছিল না। না, কখনো আনেনি। কালকের পর থেকে বড় মামুনি তার শাশুড়ি, বড় মামা শ্বশুর, সম্পর্কগুলো অন্যরকম লাগবে। সোজা হয়ে শুয়ে কোলবালিশটাকে বুকে জড়িয়ে ধরল সে। আজ বাবা মার কথা মনে পড়ছে খুব। দারুণ কান্না পাচ্ছে তার। গায়ে পারফিউমটা মেখে হাতে ঘড়িটা পরে নিল ঈশান। মানিব্যাগ গুজলো পকেটে। ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে চুলে জেলটা লাগিয়ে দু হাতে চুল সেট করে নিল। গায়ে সফেদ শার্ট আর কালো প্যান্ট। সাজিদটা কলের উপর কল করে যাচ্ছে, বিয়ে নাকি টিপস দিবে। ঈশান মহা বিরক্ত। ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিবাহিত কাপল থাকলে এই এক সমস্যা, উঠতে বসতে তারা বিবাহিত সম্পর্কে উপদেশ দিতে থাকেন। তবে এটা মনে করার একদম কোনো কারণ নেই যে এখন ঈশান ঈশ্বর দেওয়ানের সেই টিপস গ্রহণ করতে ছুটে যাচ্ছে। তার এসব টিপস থোড়াই কাজে লাগবে। না গেলেও ছেলেগুলো কল করে জ্বালিয়ে মারবে। ঈশান দরজা আটকে বের হয়ে নিজের ঘরে থেকে ডুপ্লেক্স বাড়িটার দক্ষিণ পাশে
4টা বেডরুম, একটাতে ঈশান আর একটাতে তিতির, বাকি দুটো গেস্ট রুম আপাতত বন্ধ আছে। তিতিরের রুমের সামনে পার হতে গিয়ে পা থমকে গেল ঈশানের। দরজা খোলা, বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়েছে তিতির। মাথা রূপাঞ্জলের চুলগুলো বিছানা মেঝে জুড়ে সমানে রাজত্ব করছেন। পরনে শর্ট টপস আরও প্লাজো, দুটো বিপজ্জনকভাবে উপরে উঠে গেছে। ঈশান বিরক্ত হলো। না, আসলো এ সময় এদিকে কেউ? তবু এমন দরজা শটাঙ্গে খুলে ঘুমাতে হয়? মেয়েটার আক্কেল কবে হবে? নয়নটা 100 বার তিতিরের খোঁজ করে। ঘরে এসে এমন অবস্থা দেখলে নিশ্চিত সুন্দর করে ঢোক গিলে যাবে। সেদিন যেমনটা দেখেছিল। সে তিতিরের বিষয়ে খুব সাবলীল। বিষয়টা আজকাল ঈশানকে পছন্দ হচ্ছে না, একদম না। মানুক আর না মানুক, আজ বাদে কাল তিতির তার বউ হবে। সে হিসেবে নয়ন তার দেবর ভাই তো আগের থেকেই। তার উপর নয়নের চোখে তিতিরের জন্য অন্যরকম অনুভূতি দেখা ঈশান টের পেয়েছে। সে নিজেও পুরুষ মানুষ, অন্য এক পুরুষের দৃষ্টিতে কী আছে সে বুঝবে না? ঈশান চোখ মুখ শক্ত করে ধীর পায়ে ভিতরে ঢুকলো। ওড়নাটা পাশে রাখা, ফ্যান চলছে, বারান্দায় দরজা খোলা, হু করে ঠান্ডা বাতাস আসছে বাইরে থেকে। ফ্যানটা ফুল স্পিডে দেওয়া, ঠান্ডা লাগছে তিতিরের, বোঝা যাচ্ছে। ঈশান তাকিয়ে রইল মুখের পানে, চোখ মুখ কেমন যেন কুচকানো, ঘুমের ঘুরে স্বপ্ন দেখছে কিছু একটা। ঠোঁট নাড়ছে, কথা বলতে যাচ্ছে, সামনে ছোট্ট চুলগুলো মুখ ছেয়ে যাচ্ছে বারবার। ঈশান গায়ের চাদরটা টেনে নিল, এগিয়ে গিয়ে ফ্যান অফ করলো, বারান্দার থাইটা খানিকটা টেনে দিল। তবে মুখভঙ্গি পরিবর্তন হলো না তিতিরের। হঠাৎ চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তে দেখা গেল। ঘুমের মধ্যে ঠোঁট উল্টেছে, চোখের পাতা ক্রমাগত নড়ছে। ঈশানের কপাল কুঁচকে গেল। এবার ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। ঈশান হকচকিত হলো, হাতটা এদিক ওদিক করছে, কিছু একটা খুঁজছে হয়তো। ফুপানো থামছে না। ঈশান কী করবে বুঝতে পারল না, ডাকবে কিনা, না থাক। তবে সে চিন্তা বেশিক্ষণ ধরে রাখতে পারল না। তিতিরের কান্না থামছে না। খানিকটা ইতস্তত আলতো হাতে ধাক্কা দিল। কারো উপস্থিতি পেয়ে ঘুমের ঘোরে বোধহয় খানিকটা স্বস্তি পেল সে। ভয়ের কিছু একটা স্বপ্ন দেখছিল। মুখে হাসি হাসি হয়ে গেল। পাশে পাওয়ার ভয় কেটে গেছে হয়তো। ঈশান হাতটা শক্ত করে চেপে ধরতে চাইল, তবে ঈশান সরিয়ে নিল। ঘুমের ঘোরে শব্দ করে উঠল, হাত না পাওয়ার আবেদনময়ী শোনাচ্ছে কণ্ঠটা। ঈশানের বুকটা ধক করে উঠল। সে আর দাঁড়ালো না সেখানে, দরজা ভেজিয়ে চলে গেল সেখান থেকে। ঈশান বাইক স্টার্ট করে এসে বসলো ক্যাফেতে। সাজিদ আর নাইমও বসে আছে। জানালো নিয়াজ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অনিমা আর ঋতুকে না দেখে দুই ভুরু তুলে প্রশ্ন করলো সাজিদকে, অনি আর ঋতু কই? সাজিদ দুদাস হয়ে কফিতে চুমুক দিচ্ছিল। নিয়াজ ঢুকিতে ক্যাফেতে সাথে সাথে অনিমা আর ঋতু। ঈশানকে দেখে চুপসে গেল তাদের মুখোমুখি, তবে যথাসম্ভব স্বাভাবিক রেখে এসে বসলো পরপর চেয়ারে। অন্যা মুখের ঘাম মুছল অনিমা। কোথায় গেছিলি, এত ঘেমেছিস? অনিমা পানির গ্লাস হাতে তুলে নিল, এক ঢোক গিলল, ধীর গলায় বলে, শহরে। তিনজনে। অনিমা মাথা ঝাঁকলো। প্রায় সাথে সাথে ফোন বেজে উঠল ঈশানের। ঈশান পকেট থেকে ফোন বের করে চোখ মুখ কুঁচকে ফেলল। রুষার কল। অনিমারা সবাই তাকিয়েছে। ঈশান ফোন কাত করে দেখল। মুহূর্তের মধ্যে একে অপরকে পরখ করলো সবাই, যেন জানতো এটাই হবে। ফোনটা না ধরলে হয় না। ঋতুর কথায় তাকালো ঈশান। কেন? কাল তোর বিয়ে ঈশান, তা আর প্রাক্তনের সাথে কথা বলার মানে কি? ঈশান অবাক হলো। ও আমার প্রাক্তন কম, বন্ধু বেশি, তোরা সেটা জানিস। ঈশান ফোনটা ধরল। মুহূর্তের মুখের ভঙ্গি পরিবর্তন হলো তার। ফোন রেখে কড়া চোখে তাকালো সবার দিকে। রুষার অ্যাক্সিডেন্ট হয়েছে, জানাসনি কেন তোরা আমাকে? নিয়ে অনিমা কেউ কিছু বলল না। কামান গ্যাস, তোরা দেখতে গেছিল ওকে, অথচ জানাসনি কেন আমাকে? জানালে কি করতি? দেখতে যেতি? কি দরকার? যাবি? কালকে বিয়েটা হয়ে যাক, তিতিরকে নিয়ে যাস। ঈশান বিরক্ত হলো নিয়াজের কথায়। এভাবে বলছো কেন ওরা? তিতিরকে নিয়ে যেতে হবে কেন? অসুস্থ মানুষকে দেখতে যেতে? অনিমা থামিয়ে দিল ঈশানকে। ঈশান, তিতির জানে তোর আর রুষার সম্পর্ক? নো। জানাসনি কেন? প্রয়োজন বোধ করিনি। তার তোর মনে হয় না তোর জানানো উচিত ছিল? নো। তুই কি বিয়েটা মন থেকে করছিস? করছি না তো। সবার চোখ মুখ কুঁচকে গেল, ভাঁজ পড়ল কপালে। ঈশান, তোকে এর আগেও বলেছি রুষার থেকে তুই এখন দূরে থাক। অন্য একজনের সাথে নিজের জীবন জড়াবি কাল থেকে, মেয়েটা কষ্ট পাবে জানলে। তাছাড়া
রুষা তো স্বইচ্ছায় ছেড়ে গেছে। আর তার থেকে কথা, তুই ওকে কখনো ভালোবাসতি না, তাহলে তিতিরকে মন থেকে না মানার কারণ কি? ঈশান জবাব দেয় না। মাথায় ভেতর নানান কিছু ঘুরছে। উঠে দাঁড়ায়। আমি রুষাকে দেখতে যাচ্ছি। অনিমা দ্রুত উঠে দাঁড়ায়। ঈশানকে আটকে, ও সুস্থ, মাইনর ইনজুরি, অলরাইট, আমরা দেখে এসেছি তো। আমার সাথে তো মিট আপ করতে চাইছি। হোয়াট ইউ প্রিটেন্ড ইউর সেলফ অ্যাজ এ। অনিমার দিকে নির্বিকার চোখে তাকালো ঈশান। ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে, তার অসুস্থতার কথা জানতে পেরে সেখানে গেলে তাকে রেড। সবাই হতাশ হচ্ছে। তারা ঈশানকে না খুলে সবটা বলতে পারছে, আর না তো ঈশানকে বোঝাতে পারছে। অনিমা বিরক্ত হয়ে বসে আছে চেয়ারে। রাগে মুখ চোখ লাগলে দেখেছে। আসার সময় বারবার রুষাকে বলে এসেছিল ঈশানকে যেন কোনোভাবে আর বিরক্ত না করে, ঝামেলা না করে। মেয়েটা সেই ফোন নিয়ে নাটক শুরু করছে। ইচ্ছে তো হচ্ছে ঈশান সব সত্যি বলে দিতে, কিন্তু তাতে কি হিতে বিপরীত হবে। ঈশান থামে না, বেরিয়ে যায় বাইক নিয়ে। আটকানো সত্যিটা বললেই হতো, বলতে দিলি না কেন? নিয়াজের কথায় অনিমা মাথা নাড়ে। ঈশানের রাগ জানিস, খুন হবে মেয়েটা। এখন যদি ঝামেলা হয়, বিয়েটা। ঋতু মাথা নাড়ে। আমার মনে হয় ঈশান বিয়ে ভাঙতে পারবে, দিদা দেবে না। বিয়ে না ভাঙলে এমনিও কোনো কারণে তিতিরকে নিয়ে ঈশানের সমস্যা। বিয়ে হলে ওকে মেনে নিবে, তার কি গ্যারান্টি? নাইমের কথা ফেলনা নয়, যথেষ্ট যুক্তি আছে। আজকে দেখবে রুষা কোনো ঝামেলা করে নাকি। দরকার হলে ঈশানকে সবটা জানাতে বাধ্য হবে তারা। ঘড়ির কাঁটা রাত্রি তখন 10টা। তিতির সহ বাড়ির সবাই সোফায় বসে আছে। কালকের জন্য নিশি, নুরি আর বাড়ির 3জন মিলে গিন্নি মিলে টুকটাক শপিং করে নিয়ে যাচ্ছে। সেগুলো খুব খুলে দেখা হচ্ছে। ঈশান মিনিট 20 হলো বাড়িতে এসেছে। সেই যে সকালে বেরিয়েছিল, সারাদিন আর কোনো খোঁজখবর নেয়নি। তিতিরের জন্য লাল টুকটুকে একটা শাড়ি কেনা হয়েছে। ঈশানকে দেখানোর জন্য সবাই অপেক্ষা করছে। ঈশান সেই যে উপরে গেল, আর নামছে না। রাহেলা দেওয়ান ঠেলা দিয়ে তিতিরকে, ঈশানকে ডেকে আনতো। মা যা। তিতিরের চোখ বড় বড় করে তাকালো। আমি পারবো না। সবাই বাইরে থেকে এসেছেন, আমাকে ধমক দিবেন? এখন ডাকাডাকি করলে? সবাই হেসে ফেললেন তিতিরের কথায়। কাল থেকে তুই ওকে ধমকাবি, আর আজ এত ভয় পেলে চলে? সবাই এক প্রকার জোড়াজড়িত অনিচ্ছা সত্ত্বেও উঠে গেল তিতির সময় নিয়ে হেঁটে এসে দাঁড়ালো ঈশানের রুমের সামনে। দরজায় নক করার জন্য ধাক্কা দিতে শটাঙ্গে দরজা খুলে দিয়ে গেল। মাথা ঢুকে উঁকি দিল। ঘরের কাউকে দেখা যাচ্ছে না। ইতস্তত করে ঢুকে পড়ল। ঘরে কেউ নেই। বাথরুম থেকে পানির শব্দ পাওয়া যাচ্ছে। তার মানে বাথরুমে। কি করবে? অপেক্ষা করবে, নাকি নিচে গিয়ে বলবে অপেক্ষা করে পায়নি? চলে যেতে উদ্যত হতে বাথরুম থেকে দরজা খুলে বেরিয়ে এলো ঈশান। তিতির চমকে উঠল। সরাসরি পানি চিকচিক করছে। মাথার ভেজা চুল থেকে মুক্তদানার মতো পানি ফোঁটা ঠপ ঠপ করে পড়ছে। শুধু একটা তোয়ালে কোমর পেঁচানো, জিম করা সুঠাম পেশি ভোল শরীর দৃশ্যমান হলো তিতির সামনে। পেটের উপর কারুকার্য ফুটে উঠছে। দুহাত ফট করে মুখ চেপে দিল তিতির। বড় অসময়ে এসে পড়ছে। এম্বারেজিং ব্যাপার ঘটে। শুধু তাই নয়, ঈশান হুট করে তার ঘরে কাউকে আশা করেনি। তার ঘরে হুটহাট করে কারো আসার পারমিশন নেই। তার মধ্যে এই মেয়ে সাহস করবে, এটাতে কল্পনা করবে নেই। রাগি থেকে এসে এসে দাঁড়ালো তিতিরের সামনে। চোখ বন্ধ অবস্থায় ঈশানের অস্তিত্ব তার একদম সামনে টের পেল তিতির। শরীর থেকে কড়া বডি ওয়াশের আফটার শেভের ঘ্রাণ আসছে। নাক না ন করে ঘরে ঢুকছিস কেন? বেয়াদব, ম্যানার্স নেই। তিতির আহত হলো এমন গলা শুনে। হাত সরাও মুখের উপর থেকে। আপনি জামা পরছেন? তুই হাত সরা। ঈশানের গমগমে গলায় ধমকে কেঁপে উঠল তিতির। কাঁপা কাঁপা হাতে দুটো হাত সরিয়ে নিল। ফট করে অন্যদিকে চোখ সরিয়ে নিল। জামা কাপড় পরেনি এখনো। কি সমস্যা? কাপড় পরছেন না কেন? আমার ঘরে আমি যেমন খুশি তেমন থাকবো, তোর সমস্যা কি? তিতির ঘুরে দাঁড়ালো। তেরা লোকটার সাথে কথাই পারবে না। আপনার ঘর, তবুও পড়ুন প্লিজ। না বলে ঢুকেছিস কেন? মহা সমস্যা। ভিতরে আপনি থাকলে তবে তো ডাকবো। দেখেছিলাম আপনি ছিলেন না। বাইরে দাঁড়িয়ে থাকতে মগের মূল্য পেয়েছেন? অসহ্য। ঈশান ভুরু কুচকে তাকিয়ে রইল। এমন চোরের
মতে এদিক ওদিক চোখ ফেরাচ্ছে। আপনাকে নিচে রাখছে, আসুন। তিতির পা বাড়াতে ওনার টান পড়লো। ঈশান হ্যাঁচকা টানে পেছনে নিয়ে আসলো। তিতিরের গলা শুকিয়ে আসলো। ঈশান এগিয়ে গিয়ে দরজার চিটকিনা আটকে দিল। তিতির চোখ বড় বড় করে ফেললো। দরজায় আটকে কেন? আমি বেরোবো, আপনি জামা কাপড় পরে এসুন। দাঁড়া এখানে, সোজা তাকা আমার দিকে। অসম্ভব। সম্ভবপর তাকা। পারবো না আমি। পারবি না কেন? নাচতে নাচতে তো বিয়ে করছিস, শরীর দেখতে বা দেখাতে সমস্যা হবে কেন? তিতির হাত পা কাঁপছে রীতিমতো। এ কী ধরনের কথাবার্তা? আমি তো ঘুমাই এভাবে, তখন কি করবি? তিতিরে কান্না পাচ্ছে এখন। ঈশান ওর ওড়নাটা এখনো ছাড়েনি। না হলে দিত এক ছুট। কাল থেকে আমিও এই ঘরে যখন থাকবো জামাকাপড় পরে ঘুমাবেন, দয়া করে। জামাকাপড় পরে ঘুমানোর অভ্যাস নেই। তোর জন্য আমি আমার অভ্যাস পাল্টাতে পারবো না। তিতিরের মেজাজ খারাপ হলো। ঠোঁট কাটা লোক একটা, একই কথা। একটু তো লজ্জা কর। এককালে তো বোন লাগতাম আমি, এখন অবধি বউ হয়নি। ঈশানের কথায় তিতির এর কথায় ঈশানের মধ্যে তিতিরের কথায় লজ্জার উদয় হতে দেখা গেল না, বরং আরেকটু এগিয়ে দাঁড়ালো। তিতিরের দু পা পিছিয়ে গেল। ঈশান মাথা নিচু করলো, ফিসফিসে বলল, সেবার চুকিয়েই তো বিয়েটা করছি, অভ্যাস করিনি এবার। তিতির টানাটানি করলো ওড়নাটা ঈশানের হাত থেকে ছাড়ানোর জন্য। ঈশান ছাড়লো না। তিতির দাঁতে দাঁত চেপে বলল, খোদার দয়ায় তো বানিয়েছেন শরীর একখান, ভালো কথা সেটা। তো এত দেখানোর কি আছে? শরীর বানিয়েছে কষ্ট করে, দেখাবো না? তো এক কাজ করুন, মোড়ের ধারে বিশাল একটা পোস্টার টাঙিয়ে দেন, দেখুন লোকে। ঈশানের হাতে ওড়নাটা পেঁচিয়ে ফেললো, বেশ খানিকটা বাঁকা আসলো। ভুল বলিস নি, করা যায়। দেখ তো, কোমরের তলাটা আর একটু নিচে নামাতে হবে নাকি। দেখ দেখ। তিতির দু হাতে জাপটে ধরলো নিজের চোখ। লোকটার এক ফোঁটা লজ্জা নেই। এই লোকের সাথে তার সংসার করতে হবে। খোদা মাফ করো, আস্তাগফিরুল্লাহ। প্যান্ট পরুন বলছি, অসভ্য লোক। তখন তো হা করে দেখছিলি। তিতির অবাক হলো। সে কখন দেখছিল হা করে? উল্টো নিজেই তো আরও দেখানোর জন্য মরিয়া হয়েছে, আবার তাকে দোষ দিচ্ছে। চোখ বন্ধ করতে ধাক্কা দিল ঈশান। ঈশান ডান হাত চেপে ধরল তিতিরের দুহাত। তিতির ছটফট করতে লাগলো ছাড়ানোর জন্য। আপনার চোখে নেবা হয়েছে, সরুন তো। মহা পাপ করে ফেলেছি এই ঘরে এসে, অসহ্য। ঈশান হাত ছাড়ল না, উল্টো আরো শক্ত করে চেপে ধরল হাতটা। তিতিরের ব্যথায় নীল হয়ে গেছে, চোখে পানি জমে এসে তাকাচ্ছে না। ঈশান তাকিয়ে দেখলো তাকে, ঠোঁট উল্টাচ্ছে। তিতির করে কাঁপছে ঠোঁট, চোখের পাতা, নাক ফুলেছে। নাক টানলো দুবার, কান্না আটকানোর চেষ্টা আর কি। ঈশান বাঁকা হাসলো। বিয়েটা নাকি এই মেয়ে স্বইচ্ছায় করছে। নাচতে নাচতে রাজি হলো। আবারও মুখ বড় করে তাকে বিয়ে করতেছে, অথচ এতটুকুতেই এমন মুখ লুকিয়েছে। তোকে চোখ খুলতে বলছি, আমাকে ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ব্যথা দিয়েছি? দিচ্ছেন না, এটাকে ব্যথা বলে? আপনার মতো হাতি বুঝবে কীভাবে? ছাড়ুন, লাগছে, হাত ভেঙে যাবে। এটাকে তো ব্যথা বলে না। না বললো, তবু ছাড়ুন। তুই চোখ না খোলা অবধি ছাড়বো না। চোখ খুলবি, আমার মাথা থেকে পা অবধি চোখ বুলাবি, তারপর ভেবে দেখবো ছাড়বো কি না। জামাকাপড় পরুন, তাকাচ্ছি। জামাকাপড় পরলে দেখবি কি? দেখতে আমি চাচ্ছি না। চাচ্ছিস না মানে বিয়ে করছিস কেন তাহলে? কি দেখতে? আপনার রূপ। আহ, ছাড়ুন বলছি তো, ব্যথা পাচ্ছি। সাউন্ড টোন তো সুন্দর, আবার কত। তিতিরের শরীর শিরশির করে উঠল। ঈশান ঘেঁষে দাঁড়িয়েছে। কাঁদো কাঁদো করে বললে, কী সমস্যা আপনার? ছাড়ছেন না কেন আমাকে? আর নখ না করে ঢুকবো না, সত্যি খুব ব্যথা লাগছে। কয়েক সেকেন্ডের মধ্যে ঈশানের ঠোঁট নিজের কানের কাছে অনুভব করলো। গরম নিঃশ্বাস শুয়ে যাচ্ছে তিতিরকে। কেঁপে উঠছে শরীর, শিথিল হয়ে আসছে। ঈশান হাসকি স্বরে বলল, এর থেকে বেশি ব্যথা বিয়েতে। বিয়ের জন্য নাচছিস কেন তাহলে? কী সব বলছে লোকটা? তিতিরের মাথা ঘুরেছে। একে তো হাতের উপর ব্যথা, তারপর লোকটা একেবারে গায়ের উপর এসে এভাবে কথা বলছে। করবো না বিয়ে। ছাড়ুন না ভাইয়া। কাটা ঘায়ে নুনের ছিটে লাগলো ঈশানে। হঠাৎ হাতের মোচড়টা শব্দ করে কেঁদে ফেলল তিতির। পেছন দিকে ধাক্কা অনুভব করলো, পিছিয়ে গেল, পড়তে গিয়েও পড়ল না। বেরো তাড়াতাড়ি, আবার কিছু করে বসার আগে। আর এখন থেকে জামার গলা ছোট করে দিতে বলবি দর্জিকে।
দরজার দিকে বাড়ানো পাটা থমকে গেল তিতিরের। আজকেই সেই জামাটা, এর আগে একদিন এই জামাটা কথাই বলেছিল ঈশান। ইস কি লজ্জা! তিতির জট করে ঘুরে দাঁড়ালো, ছিটকিনি খোলার জন্য হাত বাড়ল। আর এক সমস্যায় নাগাল পাচ্ছে না। দরজার কপাল ঠেকে হু হু করে কেঁদে উঠল। কপালটাই খারাপ, বাড়ির মানুষ তার সাথে পুরুষ মানুষ ভেবে এক বাঘকে বিয়ে দিচ্ছে। সেও অবশ্য স্বইচ্ছায় বাঘের মুখে পড়তে চাচ্ছে, কিন্তু হুটহাট এমন অপস্থিত ফেলার মানে কি? বিয়ে তো হয়নি, একটু সময় লাগবে মানাতে। দু একবার লাফালো, কিছুতেই নাগাল পেল না। ঈশান দেখছে মেয়েটা লাফাচ্ছে, লাফাচ্ছে দরজা খোলার জন্য। ছোটবেলায় তো মামারা হরলিক্স খাওয়াতে দেখতাম, গ্লাসে গ্লাসে সকাল বিকেল গিলতি। যখনই হাতে সামনে পড়তে দেখতাম হাতের তালুতে নিয়ে চেটে চেটে হরলিক্স এসছে। লাভ কি হলো? সামান্য এই দরজা খুলতে পারছিস না? তোর পিছনে হরলিক্সের টাকা খরচের লস, 1 ইঞ্চি তো বাড়িস নেই ওতে। আর তোকে ঝোলাচ্ছে আমার গলায়। ঝোলাচ্ছে শব্দটা শুনে কেঁদে কেঁদে অস্থির হয়ে উঠল। ভেবে দেখ, ভুল বলিনি। আমার সামনে তুই কতটুকু, আমার গলা জড়িয়ে ধরলে আমি সোজা হলে তুই কিন্তু ঝুলেই থাকবি। ফালতু লোক, উঠতে বসতে সব বিষয়ে তেরা আর খোঁচা মারার কথা। ছোটবেলায় গুঁড়ো দুধ হরলিক্সের গুঁড়োকে চেটে চেটে খেয়েছে। এ লোক আবার সে কথা মনে রেখেছে, ঘটা করে পিন পিন মেরে শোনাচ্ছে। অসহ্য লোক। তিতির মুখ বাঁকালো, দাঁতে দাঁত পিষল। হরলিক্সের ডেট এক্সপায়ার ছিল বোধহয়। তাহলে তো যে পরিমাণ গিলতি, এতদিন সব ঘুরে চলে যেতে। আপনি অস্বাভাবিক লম্বা, তাই আমাকে খাটো লাগে। নিজেকে আয়নায় দেখছিস একটা টেডির সমান? তিতিরও ইচ্ছে হলো গলাটা টিপে ধরতে, কিন্তু দরজা এখনো খুলতে পারে না। এর আগে কিছু করলে ঘরে তার কবর হয়ে যাবে। তাই আপাতত গলায় টেপার ইচ্ছে না করে গলা টিপে মিনে গলা বলল, সত্যি খুব লস হয়েছে মামাদের। আমি চাকরি বিক্রি করে বয়াম বয়াম হরলিক্স কিনে দেবো মামাদের আবার। এখন অন্তত দরজাটা খুলে দিন প্লিজ। এই বাড়িতে আর কেউ হরলিক্স খায় না। আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন। কি? কাদের? আপনার বাচ্চাদের। দিদি থমকে গেল। কথার পেছে কি রেখে কি বলেছে? কাল এই বিটকের লোকের সাথে তার বিয়ে, এই লোকের বাচ্চা মানে? ইস কি লজ্জা! তিতিরের মুখটা টমেটোর মতো লাল হয়ে গেল। ঈশান এগিয়ে এলো, তবে দরজাটা খুলল না। দুহাত রাখলো দরজার উপর, তিতিরকে দুপাশে। তিতির আবার বন্দি হলো সেখানে। সুঠাম ঈশানের সামনে তিতিরকে এতটুকুন দেখালো। তিতির হাত পা চেপে চুপসে রইল। ঈশান হাত বাড়িয়ে চুলে কাঁকড়াটা খুলে ফেললো। ঝরঝরে চুলগুলো ছড়িয়ে পড়লো পিঠের উপর, কোমর ছড়িয়ে নেমে গেল আরো অনেকটা। দরজার ছিটকানি খুলে দিয়ে ফিরে গেল বিছানার কাছে। তিতির 1 সেকেন্ড দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে গেল। ইস, নিচে সবাই না জানি কি ভাবছে। ডাকতে এসে ঘন্টাখানেক নিখোঁজ। যা ভেবেছিল ঘটল তাই। নিচে নামার সময় টের পেল সবার নজর তার দিকে। মামার এখন কেউ নেই, বোধহয় ঘরে গেছেন। রাহেলা রিক্তদন খাবার গুছিয়ে ফেলছেন। তিতির সোফার কাছে আসতে বাঁকা হেসে ধাক্কা দিল। নুরি, এত দেরি কেন? সামান্য একটা ডাক তো। দুজা মিটমিট করে হাসছে দূর থেকে। তিতির স্বাভাবিক থাকার চেষ্টা করলো, অজান্তে লজ্জা পাচ্ছে। শাওয়ার নিচ্ছিল তোমাদের ভাই, অপেক্ষা করছিলেন তাই। আমাদের ভাই? তা আমাদের ভাইটা তওয়ালে এগিয়ে দিতে ডাকেনি, নিয়েই ঢুকেছিল। তাও তো তওয়ালাটা চাওয়ার কথা, তা না হলে এত দেরি? বলে মুখ চেপে হেসে ফেলল নিশি, নুরি, তমা। ছোট্ট গিন্নিরা শাড়ির আঁচলে মুখ চাপা দিলেন। নয়ন আহত হলো সেসব কথায়। সে সব কথায় কান না দেওয়ার চেষ্টা করে ফোন কানে উঠে গেল দূরে। তিতিরের নাক কান লাল হয়ে গেছে, গরম বাতাস বের হচ্ছে নাক থেকে। ছোট কী সব কথা? সবাই আছে। ও সবাই আছে, তার জন্য বলছিস না? তার মানে কিছু মিছু? ধ্যাত, কিছুই না। বললাম তো আমি অপেক্ষা করছিলাম ব্যাস। তাহলে ব্লাশ করছিস কেন এত? আয়না ধরবো? এই না। রাহেলা তখন হাত মুছে এসে বসলেন তিতিরের পাশে, জড়িয়ে ধরলেন তিতিরকে। আলতো থাপ্পড় লাগালেন নুড়ি বাহুতে। তিতিরও মুখ লুকালো বড় মামির মুখে। মেয়েটাকে জ্বালাচ্ছিস কেন? আমি শাশুড়ি এখানে আছি। মেয়েটা বুঝি লজ্জা পায় না? যা বলবি আলাদা ডেকে বলবি। বড় মামি? তুমিও? সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। ঈশান নেমে আসছে। ঈশানকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সবাই, যদিও নিশি নুড়ি ঠোঁট টিপে আসছে ঈশানের হাতে।
এগিয়ে এসে বসলে রাহেলা দেওয়ান। বস এখানে। ঈশান মায়ের পাশে বসলো। তোকে বলেছিলাম তিতিরে শাড়ি কিনতে যাওয়ার সময় সাথে থাকবি। ফোনই পেলাম না, তোকে ব্যস্ত ছিলাম মা। তাছাড়া আমি এসবে কি বুঝি। রাহেলা দেওয়ান কথা বাড়ালেন না। হাত বাড়িয়ে তিতিরের জন্য কেনা লাল টকটকে বেনারসিটা বের করলেন। জড়িয়ে দিলেন কীর্তিকে। দেখ তো তোর বউকে কেমন লাগছে। ঈশান দেখলো না। ফোন হাতে ব্যস্ত ভঙ্গিতে বলল, ভালো মা, সুন্দর। তুমি কিনেছো, সুন্দর হবে। রাহেলা দেওয়ান হতাশ হলেন। তাকালি না তো। ঈশান সিঁড়ির দিকে হাঁটা দিলেন। দেখছি মা, আমার ইম্পর্টেন্ট একটা কল এসেছে, তোমারও কথা বলো। ঈশান অপেক্ষা করলো না আর না, লাল বেনারসির দেখলো একবার। তিতির ছলছল চোখে ঈশানের প্রস্থান দেখলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বেয়াদবের ছলনায় পড়ার মানে হয় না। নয়ন দোতলার করিডোরের থেকে অবিরাম তাকিয়েছে তিতিরকে। কি সুন্দর লাগছে বেনারসি পরেতে, ওর গায়ের উপর দেওয়া, তাই একদম লম্বা লাল টুকটুকে বউ লাগছে। দীর্ঘশ্বাস ফেলল। বুকে জ্বালা করছে। তিতিরকে দেখলে আজকাল ছিদ্র হয়ে যেতে চায় মন প্রাণটা। তবে সব অনুভূতিকে কবর দেবে সে। ভাইয়ের বউয়ের দিকে নজর দেওয়া রীতিমতো অন্যায় পাপ। থাকলো না হয় এই অনুভূতি নিয়ে। জীবন কেটে যাবে জীবনের মতো, ঠিক কেটে যাবে। রাইচুলে দুই চাচাতো ভাই, তাদের পরিবার সহ এসেছে। তার গ্রামের দু চারজন বন্ধু মুরব্বীরা আসার কথা। নিয়াজ, সাজিদ, অনিমা, নাইমা, ঋতু এসে সে সকাল সকাল। বাড়ির গিন্নিরা ব্যস্ত রান্নাঘরে। কর্তারা সবাই আড্ডায় মজা। শুক্রবার জোহরের নামাজের পরে কাজী সাহেব চলে আসবেন। বিয়ে পড়ানো হবে জোহরের পরে। ঈশান ঘরের মধ্যে কাগজপত্র মেলে বসে আছে। তাদের অফিসে বেশ কিছু হিসাব গরমিল, সেগুলো দেখছে মনোযোগ সহকারে। এর মধ্যে দরজায় বেশ কয়েকবার কড়া শব্দ এসেছে তার কানে। সে অবশ্য সেসবে আমলে নেয়নি। আর না তো দরজা খুঁজে, ব্যস্ত বলে কাটিয়ে দিছে। আবার অবশ্য কেউ এর ধার ধারছে না। ক্রমাগত দরজায় আওয়াজ হচ্ছে। এক প্রকার বিরক্ত হয়ে দরজা খুলল। বিচ্ছুগুলো সবকটা দাঁড়িয়েছে। আর খানিকটা পিছনে নিশি, রুহি, রিশা, রোশনি আর রাফি দাঁড়িয়েছে। সব কয়টাকে এমন হাট করে দাঁড়িয়ে থাকতে থেকে বেজায় চটল ঈশান। বাজকাই কণ্ঠে ধমক দিল, বললাম তো একটু ব্যস্ত আছি। তোদের সবারই এখন ডাকাডাকি করতে হলো। দরজা খোলা পেয়ে এই সুযোগ আর কেউ ছাড়ে না। ভাই বোনগুলোর সাহস না পেল তার অসভ্য বন্ধুগুলা মধ্যে বলায়নি। নিয়াজ, অনিমা এক প্রকার ঠেলে ঠুলে ভিতরে ঢুকে পড়লো। ইশারা করলো বাকিদের ভেতরে ঢোকার। এক একটা সব কটা ঠেলে ঘরের মধ্যে ঢুকে পড়লো। সবার পিছনে বড় বড় ফুলের ডালা নিয়ে চারজন লোক ঢুকে পড়লো। ঈশান কপাল কুঁচকে মুখে আড়াআড়িভাবে হাত ভাঁজ করে তাকালো ঘরের ভিতরে ঢোকা সব কটাকে। নিশি, নুরি খানিকটা কাঁচুমুচু হয়ে অনিমাদের পিছনে দাঁড়িয়ে আছে ভাইয়ের সাজে। সাজিদ আর নাইম মুখ গম্ভীর করে লোকগুলিকে বুঝিয়ে দিতে শুরু করলো কীভাবে সাজাবে। কী শুরু করলো এসব? কাজ করছিলাম তো। ঈশানের কথায় সবার চোখ গেল বিছানার উপর ছড়িয়ে থাকা কাগজগুলো। সাদিক ইশারা করতে দ্রুত হাতে সেগুলো গুছিয়ে ফেলল অনিমা। ঈশানের হাতে গুজিয়ে দিল সেগুলো। তালা মেরে রাখ ড্রয়ারে, আজকে কোনো কাজ নেই। এগুলো কি হচ্ছে জানতে পারি? নিয়ে অবাক হওয়ার মুখ করে বানালো। ঈশানের সামনে চলে এলো। আমি অবিবাহিত, এখানে বেশিরভাগ অবিবাহিত। তাই বলে বিয়ের দিন ছেলের ঘর কোনো সাজায় না, এটা আমাদের কাউকে মাইকিং করে কেউ জানায়নি, তাও আমরা জানি। আর তুই জানিস না কেন? কোন জগতের বাসিন্দা তুই? ঈশান বিরক্ত হলো। সবাই খুব ভালো করে জানাও এই বিয়েটা সে করতে চায় না। আর না তো ওই মেয়েটাকে সে মানে বা মানতে পারবে। দিদার কথায় বিয়েটা রাজি হয়েছে, তার মধ্যে বিরক্ত আচরণ, এর কোনো মানে হয় না। আমার রুমে এসব কিছু হবে না, আউট। কারো ভাবান্তর দেখতে পেল না। মাঝখান থেকে সবাই এক প্রকার তেড়ে গেল ঈশানের দিকে। অনিমা কোমরে হাত রেখে হুমকি হলে বলল, তুই বললে হবে বাসর ঘর আমরা সাজাবো, নিচে পারমিশন নিয়ে এসেছি। ঈশান দীর্ঘশ্বাস ফেলল। এসব পাগলদের বোঝানো তার সাধ্যের বাইরে। এখন নাটক করছিস? পুতুলের মতো বউকে যখন লাল বেনারসিতে রেখে যাব না এই ফুলের মধ্যে, দেখে হাতে করে মেরে বসে থাকবি, তখন ফুলটা কোনো খুঁজে পাবি না। তারপর দেখবো বেটা তোর কন্ট্রোল থাকে কোথায়। তখন বলিস বাসর করবো না।
নাইমের কথা অট্টহাসিতে ফেটে পড়লে পুরো রুমের সবাই। ঈশান ধমক দিবে তার সুযোগ পায় না। এত হইচই শুরু করছে এই রুমের ভিতরে। নেহাত দিদার জন্য এসব করতে হয়েছে। আর এরা এসব দিদার পারমিশন নিয়ে এসেছে করেছে। তা না হলে কোনো কিছু ধার ধারতো নাকি? ঘাট ধরে বের করে দিত এক একটাকে। টুংটাং শব্দে ফোনে মেসেজ আসতে চোখ কুঁচকে গেল। তাকিয়ে রইল সেদিকে। টেবিল থেকে মানিব্যাগ বাইকের চাবিটা হাতে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। কোথায় যাচ্ছিস এ সময়? নিয়াজ পেছন থেকে ডাকলো। ঈশান থামল না, ভারী গলায় শুধু বলল কাজে। আর কাউকে কিছু বলার সময় না দিয়ে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। ঈশানের যাওয়ায় সবাই একবার খুশি হলো। আর খ্যাচ করবে না। এখানে থাকলে বকাঝকা করে মাথা খেয়ে ফেলতো। তার থেকে ভালো সেখানে যাচ্ছে যাক, তারা নিশ্চিন্তে সাজিয়ে ফেলতে পারে। আজকে নিজের ঘর থেকে বেরিয়ে নিজের পছন্দে চোখ গেল পাশের ঘরে হাট করে খোলা দরজায়। স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার সময় তাকালো, এবার থমকে গেল পা দুটো। তিতির বসে আছে বিছানার কিনারায়, গায়ে কাঁচা হলুদ কালারের একটা শাড়ি, দুহাত দুদিকে ছড়িয়ে রেখে দুপাশে বালিশের উপর। হাতে মেহেন্দি দিচ্ছে কিনা পা দুটো তাই লম্বা করে সামনে একটা টুলের উপর রাখা, পায়ের অল্প করে মেহেন্দি পরা। শাড়িতে না লাগার ব্যবস্থা করে গিয়ে শাড়িটা বেশ খানিকটা পায়ের উপর দিকে তোলা, ফলস্বরূপ ধবধবে ফর্সা পা দুটো বেশিরভাগ অংশেই দৃশ্যমান। বাইরে দমকা বাতাসে খোলা চুলগুলো আছড়ে পড়ছে বারবার মুখের উপর। বিরক্ত ভঙ্গিতে হাতের উল্টো পিঠ দিকে সরাতে চাইছে সেগুলো। ঈশান খেয়াল করলো তার বুকের বাঁ পাশটা চিনচিন করছে। দ্রুত চলছে অনেকটা। এই মেয়েকে শাড়িতে দেখলে এমন হয় কেন বুঝতে পারে না সে। ঘরের এখন তিতির ছাড়া কেউ নেই বুঝতে পারলো। ধীর পায়ে শব্দহীন ঘরে ঢুকলো। তিতির অনেকটা উল্টো হয়ে বসে আছে। খোলা চুলগুলো কারণে হুট করে ঘরে কেউ ঢুকলে চোখে পড়ার সম্ভাবনা কম। ঈশান কাছাকাছি যেতে কারো অস্তিত্ব টের পেল বোধহয়। তমা, ভাই চুলগুলো বেঁধে দে প্লিজ। আর পিঠ থেকে চুলকে দে তো জলদি। ঈশান মেরে দাঁড়িয়ে রইল, কাপা হাতে এগিয়ে তিতিরের দিকে। চুলগুলো আলতো করে ধরতে খসখসে হাতের ছোঁয়া লাগলো তার ঘাড়ে। শিওর হয়ে উঠে, এটা তো তমার হাত নয়। চমকে পিছনে ফেরার জন্য নড়ে চড়ে ওঠে, তবে ঘুরতে পারে না। ঈশান দুবাহু চেপে ধরে ধমকে বলল সোজা হয়ে থাক। তিতির হতবিহ্বল। ঈশান ভাই? ঈশান কিছু বলে না। বিছানা থেকে হাত বাড়িয়ে ক্লেচারটা অপটু হাতে চুলগুলো কোনোমতে পেঁচায়। চোখের সামনে দৃশ্যমান উন্মুক্ত ফর্সা পিঠ, ব্লাউজের গলা বেশ বড় পিছনে, পিঠের বেশিরভাগ অংশ দেখা যায়। হুট করে ঈশান খেয়াল করলো গলাখানা অস্বাভাবিক শুকিয়েছে। তিতির মিনমিন করে বলল হয়েছে, আর লাগবে না। ঈশান চোখ সরায় না উন্মুক্ত পিঠ থেকে। চোখের সামনে পিঠের বাঁ পাশে জলজল করছে একটা কালো কুচকুচে তিল। সেদিকটায় তাকে ঢোক গিলল ঈশান। নিজের অজান্তে হাতের চার আঙুলে উল্টোয় পিঠ ছোঁয়ালটাও সেখানটা। তিতির এখন আশ্চর্যের চূড়ান্তে। ঈশান এহেন ছোঁয়ায় শরীর অবশ হয়ে আরে উঠে সবার অবস্থা নেই। মৃদু আর্তনাদ করে ওঠে ঈশান ভাই। তিতির গলার আওয়াজে ঈশানের হুঁশ ফিরে এসে সেখান থেকে দাঁড়ায় না আর এক সেকেন্ড। তিতির পাশ ফিরে ঈশানের প্রস্থান দেখে শরীর এখন কেঁপে উঠলে। এমন অনুভূতির কারণ কি? সম্পর্ক বৈধতা পাবে তাই বুঝি? হবে হয়তো। শার্টের বোতাম ঠিক করে নিচে নামতেই পরিবারের সবার সামনে পড়ল ঈশান। বাবা, চাচা, তাদের বন্ধুরা বেশ কয়েকজন সোফায় বসে গল্প করছে। তাকে এইভাবে ফিটফাট হয়ে হন্তদন্ত হয়ে নামতে দেখে রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলেন রাহেলা দেওয়ান। হ্যাঁ রে বাপ, এ সময় কোথায় যাচ্ছিস? ঈশান মায়ের দিকে ফেরল। রাউসুল দেওয়ান সহ সবাই ঘুরিয়ে তাকিয়ে রইলেন ঈশানের দিকে। একটু অ্যারেঞ্জমেন্ট দরকার মা, বেরোতে হবে। সবার কপালে ভাঁজ পড়ল। রাহেলা কিছু বলার আগে শোনা গেল রইসুল দেওয়ানের গমগম কণ্ঠ। এ সময় বাইরে বেরোচ্ছে মানে বেলা 10টা, নামাজের পর কাজে চলে আসবে, এখন কোথাও যাওয়া চলবে না। ঈশান পিতার দিকে তাকালো। পিতা পুত্রের অভিমান কমেনি এখনো। মায়ের দিকে তাকলো। মা, খুব দরকার, না গেলেই নয়। রাহেলা, তোমার ছেলেকে বলে দাও এখন না বের হতে। শুভ অশুভ একটা ব্যাপার আছে নাকি? ঈশান চুপ করে রইল। রাহেলা ধরনের ছেলের হাত ধরে চললেন। সত্যি তো, তোর বাপ ঠিকই বলছে, এখন না বের হলে? মা, বলছি তো সময় মতো চলে আসবো, তখন আটকিও না। ঈশান দাঁড়ায় না। রাইসুল দেওয়ানের চোখ রাঙানি উপেক্ষা করে ব্যস্ততার ভঙ্গিতে বেরিয়ে যায় বাড়ি থেকে। রাইসুল দেওয়ান ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকেন সেদিকে। সবাই তাকে বোঝাতে ব্যস্ত। ছেলে যখন বলল নিশ্চয় ঠিক সময় ফিরবে, এত রাগারাগির জোর নেই।
তিতির ফেসিয়াল করেছে তমা। সকাল থেকে একটার পর একটা নিয়ে ঝামেলা করেই যাচ্ছে তমা। তিতির এখন বিরক্ত, তার এসবের অভ্যাস কম। বিয়ে বলে এত এত ঝামেলা ঝাঁকি করার না। কে শোনে কার কথা? এতক্ষণ তো নিশি নুড়ি এসে জুটেছিল, এখন কিছুক্ষণ হলো সে দুজনে তা কোথাও একটা গেছে। তমা তিতিরের পায়ে মেহেন্দি তুলে ডলাডলি করে গরম পানিতে পা ভিজিয়ে অপেক্ষা করছে। তিতির রাগের গলায় ঝমকে উঠল। আর কি কি ঝামেলা করবি বলতো? না, কোনো আয়োজনের কিছু আছে? তুই এগুলো পড়ছিস কেন বলতো? তাও মুখ ভেঙে গম্ভীর মুখে বলে, সে অনুষ্ঠান হোক আর না হোক, বিয়ে তো বিয়েই। সাজাবো তোকে একটু পর। মেকআপ বসা লাগবে না ঠিক মতো। তাছাড়া অনুষ্ঠান না হলে বাসরটা তো হবে নাকি? বলে চোখ টিপল তিতিরের দিকে। তিতিরের মুখটা হঠাৎ লাল হয়ে গেল। সত্যি তো, আজ ওই মানুষটার সাথে এক ঘরে বাকিটা জীবন কাটাতে হবে। মনে পড়ে গেল গত রাতে ঈশানের সেই বলা কথাগুলো। একটু আগে ওই ঠান্ডা হাতের স্পর্শ। হাত কেঁপে উঠল তার। কিরে, ব্রাশ করছিস কেন? তিতির মুখ ঘুরালো চটজলদি। কই তোর উল্টোপাল্টা কথা? তোমা খিলখিলি আসলো। হঠাৎ থেমে গেল, ধীর গলা বলল, রাহাত ভাইকে ফোনে পেয়েছিস? রাহাত ভাইয়ের কথা বেমালুম ভুলে বসে আছে তিতির। তোমার কথায় মুখখানি মলিন হয়ে গেল। মাথা নাড়ল দুই দিকে। এই কয়েকদিন তো টানা কল করে গেলাম, পেলাম না তো। থামলো কিছুক্ষণ। তমা অসহায় চোখে তাকিয়ে রইল। তমা, আমি কি খুব অন্যায় করে ফেললাম রাহাত ভাইয়ের সাথে? তমা ঘাড়ের উপর হাত রাখলো, আশ্বস্ত করার চেষ্টা করে তিতিকে। তুই যদি তাকে জানানোর চেষ্টা না করতি তাহলে তোর দোষ হতো। আমি যে পরিমাণ চেষ্টা করলি তুই রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করার, তোর কোনো দোষ নেই। তিতির দীর্ঘশ্বাস ফেলল। রাহাত ভাই মানুষটার জন্য খারাপ লাগে। সে না হয় ভালোবাসেনি, কিন্তু সে তো একজন নারী। পুরুষ মানুষ একজন নারীকে কোন নজরে দেখে, কী কারণে আগলে রাখে, সেটা সে বুঝে। বিগত অনেকগুলো বছর ধরে চেনে রাহাত ভাইকে। সে কখনো অন্য নজরে না দেখলেও রাহাত তাকে ভালোবাসার নজরে দেখত, তা সে জানত। প্রশ্রয় দিত এমনটা নয়, তবে সম্মানটা সে সবসময় করত। রাহাতও প্রশ্রয় চাইত না, যথেষ্ট দূরত্ব ভাগ। সেদিন যদি রাহাত ভাই তার মনের কথাটা তিথিকে না জানাতো, তাহলে কি আজ তার মধ্যে এতটা গিল্টি বোধ থাকতো? বোধহয় থাকতো না। এগুলো নিয়ে ভাবিস না, যা যাওয়ার হয়ে গেছে। তাছাড়া খোদা লিখে রেখেছে কার ভাগ্যে কে আছে। বড় ভাইয়ের সাথে তোর বিয়েটা হচ্ছে মানে বুঝছিস? তার বুকের পাঁজরের হাড় দিয়ে তোকে বানানো হয়েছে। এগুলো আমাদের জন্মের আগে ঠিক করা। তাছাড়া তিথি, তুই রাহাত ভাইকে কখনো ভালোবাসিনি, তেমন ইশারা দিসনি। সে তোকে বিয়ের প্রস্তাব দেয়, তুই তো পরিবারকে জানাতে বলেছিস। এটা হতে ভুল ছিল না। এখন তোর পরিবার অন্য কাউকে ঠিক করেছে তোর জন্য। আর তাছাড়া তুই রাহাত ভাইকে কোথাও পাচ্ছিস না। এর মধ্যে আর কি করতে পারিস তুই? একদম ভাববি না এসব নিয়ে। তিথির মাথা নেয়। সত্যি তো, যা হবার হয়েছে। ভাগ্যের লিখন মানুষের এক চুল নড়ার ক্ষমতা দেওয়ার নেই। রাহাত ভাইয়ের ভাগ্যে সে ছিল না, না তো তার ভাগ্যে ছিল। যেটুকু সময় ছিল বা সামনে যেই আসবে, তার বাকিটা অধিকারবোধ নিয়ে সবটা লেখা থাকে। জীবন কেটে যায় জীবনের মতো। কেউ না পেলেও কেউ মরে না। রাহাত ভাইও পারবে নিজেকে মারাতে। কষ্ট হবে, হয়তো নয়, হবেই। তারপরে জীবন থেমে থাকবে না। তার জন্য খোদা নিশ্চয় কাউকে হালাল করে রেখেছে। ঈশান বাইক থামলো একটা হোটেলের সামনে। শহরের 4 তারকা একটা হোটেল। ফোন বের করে ঘন্টাখানেক আগে আসা মেসেজটা চেক করলো। এই হোটেলের ঠিকানা দেওয়া। বাইক পার্কিং করে চোখে সানগ্লাসটা পরা, সবে শার্টটা ঠিকঠাক করতে করতে ভেতরে ঢুকলো। রিসেপশনে যেতে এক গাল হেসে তাকে ধন্যবাদ জানালো সেখানকার রিসেপশনিস্ট। মহিলাটি ঈশানের পরিচিত। এর আগে সাজিদ অনিমার বিয়ের সময় তাদের দূর দূর থেকে আসা বেশ কয়েকজন গেস্ট থাকার ব্যবস্থা করেছিল এই হোটেলটা। তাছাড়া অন্য অন্য দরকারে আসা হয় টুকটাক। স্যার, 312 নম্বর রুমের চাবি চান তো? ঈশান অবাক হলো। মহিলাটা বুঝতে পারল ঈশানের আশ্চর্যতা। হেসে পরিষ্কার করে বলল, ম্যাডাম জানিয়েছেন আপনার কথা, আপনি এলে যেন আপনাকে চাবিটা দিয়ে দিই। ঈশান বুঝতে পারে, হাত বাড়িয়ে চাবিটা হাতে নেয়। স্যার, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব আপনাদের রুমে পাঠিয়ে দেবো। হ্যাপি হানিমুন। ঈশান কিছু বলে না, আলতো হেসে মাথা নাড়ে। লিফটে চেপে দাঁড়ায় 312 নম্বর রুমের সামনে। তবে নিজের হাতে বরাদ্দকৃত চাবি নিয়ে ঢোকেন না ভেতরে। দরজা নক করেন। মিনিট খানেকের মধ্যে দরজা খুলে দেয় রেশা। হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়েছে।
গায়ে একটা ডার্ক পার্পল কালারের নাইটি, চুলগুলো হাত খুলে রাখা, হাত ভেজা লাগছে, হয়তো কিছুক্ষণ আগে শাওয়ার নিয়েছে। ঈশান ভেতরে ঢুকে, সারা ঘর সাজানো, পুরো পার্পেল থিম। রুষা মিষ্টি হাসে, ঈশানকে টেনে ভিতরে এনে দরজা আটকে দেয়, আলতো হাতে জড়িয়ে ধরে পিছন থেকে। আমি জানতাম তুমি আসবে। ঈশান হালকা হাসে, পেট জড়িয়ে ধরা রুষার হাতের উপর নিজের হাতটা রাখে। আসতেই হতো। রুষা আরও শক্ত করে ধরে ঈশানকে। আজ রাত কিন্তু এখানেই থাকতে হবে, মনে আছে তো? খুব আছে। লাঞ্চ করছো? হুম। দিতে বলি? আমার অন্য কিছু চাই এখন। দেবো তো আগে? হুম। আমার এখনই চাই। আগে বলো, তোমার শরীর ঠিক আছে তো? ওষুধ খেয়েছিলে? হুম। ঈশানের শরীরের ঘ্রাণে নেশা চাপে রুষা, মুখ ডলে পিঠের উপর। আবেশে চোখ বসে আছে তার। ঈশান রুষার হাত চেপে ধরে ঘুরিয়ে আনে সামনে। রুষা ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে ঈশানের দিকে। পুরো রুমের পর্দা টেনে দেয়, আধো আধো অন্ধকারে সবটা। রুষা দুপা উঁচিয়ে এগিয়ে আসে ঈশানের ঠোঁটের দিকে। ঈশান থামায়। আগে লাঞ্চটা করে ওষুধটা নিয়ে নাও। রুষা বাচ্চাদের মতো দুদিকে মাথা নাড়ে। আগে অন্য কিছু চাই আমার। ঈশান আলতো হাতে দুগাল চেপে ধরে রুষার। সেটা কি 5-10 মিনিটের ব্যাপার? হুম। সময় লাগবে তো। আগে খেয়ে নাও, তারপর সব হবে। তখন 1 সেকেন্ডও সময় নষ্ট করবো না, কেমন? রুষা লজ্জা পায়, মাথা নামিয়ে ফেলে, মুখ গোছে ঈশানের বুকে। ঈশান টেনে নিয়ে আনে সোফায়, কল করে রুমের ডেলিভারি দেয়। খাবার আসে সময়ে, অল্প সময়ের মধ্যে। অসময়ে তার খিদে নেই, তবে রুষার মেডিসিন নেওয়ার টাইম এটা। লাঞ্চ করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোয় ঈশান। রুষা বিছানায় বসেছে, নাইটের উপর বোতাম দুটো বিপজ্জনকভাবে খোলা। তোয়ালটা মুখ মুছতে মুছতে এগোয় সেদিকে। রুষার সামনে থাকা চুলগুলো পিছনে দেয়, চোখ সরায় না ঈশানের থেকে। ঈশান নিজের চোখে সরায় না। হাতের তোয়ালার ছুঁড়ে দেয় সোফায়। এগিয়ে আসে বিছানায়, হাতের পকেট থেকে ফোন বের করে। বাড়ি থেকে বেশ কয়েকটা কল। দ্রুত হাতে মেসেজে লিখে সাজিদকে কিছু একটা, তারপর সুইচ অফ করে ফেললো ফোনটা। অবহেলায় ছুঁড়ে ফেলে দেয় সোফার উপর। বেলা 2:45। দেওয়ানবাড়ির সবাই জুমার নামাজ পড়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে। বিয়ের জন্য ছোটোখাটো বসার জায়গা বানিয়ে ফেলা আছে। কাজী সাহেব চলে এসেছেন। সবাই ব্যস্ত পায়ে পায়চারি করছে এদিক সেদিক। রাইসুল দেওয়ান ক্ষিপ্ত চোখে থ মেরে বসেছেন। বেশ কয়েকবার সে দৃষ্টি পড়ল রাহেলা দেওয়ানের ওপরে। রাহেলা কাঁচুমুচু মুখ করে নিজেও ফোনে হাতে পায়চারি করছেন। ফোন করছেন ছেলেকে। রাশেদ দেওয়ান হাঁক ছেড়ে ডাকলেন নিজের ছেলেকে। নয়ন ছুট এলো। রাইসুল দেওয়ান অস্বাভাবিক মুখে জিজ্ঞাসা করলেন, পেয়েছো তোমার ভাইকে? নয়ন মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ল। দীর্ঘশ্বাস ফেলল সকলে। প্রায় 3 ঘন্টা ফোনের উপর ফোন করা হচ্ছে ঈশানকে। ফোন ধরার নাম নেই। কথা ছিল একসাথে নামাজ আদায় করে বিয়ের কাজটা সেরে ফেলবো, অথচ বেলা গড়িয়ে বিকেল হলে ছেলেটা ফেরেনি। দাদুভাই ফেরেনি। চন্দ্রা দেওয়ানের কণ্ঠে চমকে তাকালো সবাই। নুরি হুইল চেয়ার টেনে নিয়ে আসছে বৃদ্ধাকে। রিক্তা দেওয়ান তড়িঘড়িয়ে পায়ে এগিয়ে গেলেন শাশুড়ির দিকে। নুরির হাত থেকে ছাড়িয়ে ঠেলে নিয়ে এলেন। রাইসুল দেওয়ান মায়ের হাত ধরে বসলেন সোফায়। ফেরেনি মা, তবে ফিরল বলে। চন্দ্রদান কিছু বললেন না, চিন্তারত মুখটা নিয়ে চুপচাপ বসে থাকলেন। সবাই হাঁসফাঁস করছে। কতক্ষণ এভাবে বসে থেকে? তিতির কোথায়? দিদা কোথা? নুরিকে এগিয়ে এলো। ওকে রেডি করে ঘরে রেখে এসেছে দিদা। তমাপু, বড় পাপু সবাই ওখানে। তুমি যাও ওর কাছে, ঈশান আসলে নিয়ে এসো ওকে। নুরি মাথা ঝাঁকিয়ে সিঁড়ি ভেঙে উপরে ওঠে। এবার তিনি ফেরেন ঈশানের বন্ধুদের দিকে। সবাই দুশ্চিন্তায়। নিয়াজ দাদুভাই? ঈশান উঠে পড়ে, হাঁটু গেড়ে বসে বৃদ্ধা হুইল চেয়ারের সামনে। তোমার বন্ধুটি কোথায় গেছে বলে গেছে? নিয়াজ দুদিকে মাথা নাড়ে। জানায়নি। বলল কিছুক্ষণ পরের মধ্যে চলে আসবে, কিন্তু কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, ফিরছে না। আজকের দিনে কাজ না রাখতে বলেছিলাম। কি এমন কাজ থাকে আজকের দিনে? নিয়াজ কিছু বলতে পারে না, মাথা নিচু করে থেকে। কী বলবে? সত্যি তো তারা কিছু জানে না। সবার মনে একটাই চিন্তা, ছেলেটা প্রথমে রাজি ছিল না, জোর করে কি তারা কোনো ভুল করলো? সবার মধ্যে সবচাইতে মুখটা মলিন সাজিদের। ফোন কাত করে ঘন্টাখানেক আগে ঈশানের পাঠানো মেসেজ চোখ বুলালো। এই মেসেজ পাঠিয়েছে তাও তো ঘন্টা 3 আগে। এতক্ষণ তো চলে আসার কথা, এখনও কেন আসছে না? ঘড়ির কাঁটা 3:30 বাজে। আর কিভাবে সামলাবে সে ঈশানের এই একরকমই? মাগরিবের আজান পড়ে গেছে। দিনের আলোয় মিলিয়ে আঁধার নেমে এসেছে ধরণীর বুকে।
দেওয়ানবাড়ির থমথমে অবস্থা। ঈশান ফেরেনি এখনো, আর না তাকে ফোনে পাওয়া যাচ্ছে সারাটা দিন। রায়লা দেওয়ান বারবার মুছছেন ভিজে ওঠা চোখ জল, আর অন্য দুই গিন্নিও ছলছল চোখে বড় জায়গাকে আগলে সান্ত্বনা দিচ্ছেন। রাইসুল দেওয়ান তার ভাইদের নিয়ে সোফায় বসেছেন, মুখে রাগে লাল বর্ণ ধারণ করছেন। নয়ন নিয়াজ বেরিয়েছেন ঈশানের খোঁজে। কাজী সাহেব অবশ্য বিকেলের দিকে চলে গেছেন। চন্দ্রদান থম মেরে বসেছেন। নিজের সিদ্ধান্তের উপর কি রাগ হওয়া উচিত? এই মুহূর্তে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সেই বিয়ের কোণে লাল বেনারসি পরে টুকটুকে বউ সেজে বসে আছে নিজের ঘরে। বলা বাহুল্য, এ অবস্থায় সকালে তাকে সাজিয়ে রাখা হয়েছে। তমা, নুরি, নিশি, রিমা, রোশনি, রাফি সবাই ঘরের এলোমেলোভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসা। ঈশান বাড়ি ফেরেনি সারাটা দিন। কিছু একটা যে একদম ঠিক নেই, সেটা বোঝার ক্ষমতা বা জ্ঞান আছে তার। এখন অবধি বেশ কয়েকবার জনে জনে এসে তাকে বুঝিয়ে যাওয়া হচ্ছে ঈশান একটা জরুরি কাজে আটকা পড়েছে, চলে আসবে। কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে এই নিখোঁজ হওয়া তার সম্পূর্ণ নিজ ইচ্ছায়, নিজ তাগিদে। তিতিরে কান্না পাচ্ছে, ভীষণ কান্না। সাজিদ পাথরের মতো বসে আছে। তার হাতের ফোনে আসা ঈশানের সেই মেসেজ। দিনের মধ্যে কম হলেও সবার চেক করছে। না, আর কোনো বার্তা আসেনি। ঈশান যা করছে আজকে, সেটা সে আগে জানলে কি করতে দিত তাকে? দিত না, আটকাতো অবশ্যই। সবটা তছনছ হয়ে যেত আজকে কিছু ভুলে। হিসেব গরমিল হয়ে যেতে পারে, আবার এক ঝটকায় সব গরমিল চুকে যেতে পারে। কিন্তু সে রিস্ক সে একা একা ঈশানকে নিতে দেবে না। কেন হুট করে আজকে রুষার কাছে গেল? ঈশানকে আগের থেকে সবটা জেনে গেছিল। অনিমা সারাদিন লক্ষ্য করেছে স্বামীর অস্থিরতা, তবে জিজ্ঞাসা করার সুযোগ হয়ে ওঠেনি একবার। এবার সাজিদের দিকে তাকাতে চোখাচোখি হয় দুজনে। অনিমা ইশারা করলো উঠে আসার। মিনিট পাঁচেকের মধ্যে করিডোরে এসে দাঁড়ালো দুজনে। অনিমা গম্ভীর গলায় শুধালো, তুমি জানো ঈশান কোথায়? সাজি চুপ করে নিল। নিজের হাতের ফোনখানা এগিয়ে দিল অনিমার দিকে। অনিমার হাত বাড়িয়ে নিল ফোনখানা। মেসেজটি পড়ে স্তম্ভিত হয়ে গেল। হতবুদ্ধি হয়ে তাকালো সাজির দিকে। তুমি আগে বলনি কেন? কি বলতাম, কখন বা বলতাম? আর বলেই বা কী করতাম? বাড়ির কাউকে বলতে পারতাম। তাহলে এতক্ষণে আসছে না কেন? এতক্ষণ তো চলে আসার কথা। ঠিক তো? সাজিদ হতাশায় মাথা নাড়ে দুদিকে। জানি না, ওর লাস্ট লোকেশন টেস্ট করছি। ও হোটেলে নেই, ছিল না। ইনফ্যাক্ট আমাকে মেসেজ করার কিছু মিনিটের মাথায় বেরিয়ে গেছিল সেখান থেকে। অনিমা দু হাতে মাথার চুল খামচে ধরে। নিজের নিজেই কিছু বলতে যাবে, তার আগে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। দুজনে একে অপরের দিকে তাকায়। ছুটে নেমে এসেছে। ঈশান এসেছে। ভাবলেশীনভাবে দাঁড়িয়েছে, চুলগুলো উস্কো উস্কো, বিধ্বস্ত অবস্থায়। রাইসুল দেওয়ান ছেলের গায়ে হাত তোলা বাকি রেখেছেন। রাশেদ, রাইহান, দেওয়ান সবাই মিলে আটকে রেখেছে ভাইকে। তবে রাহেলা থামেন না, গেল না। গোটা জীবনটা যেটা করেনি আজ সেটা করলেন। ঈশানকে কিছু বলার সুযোগ দিলেন না। এগিয়ে এসে সজোরে চড় মারলেন ছেলের গায়ে। গোটা বাড়ির মানুষ পাথরের মতো হয়ে গেল। দোতলার করিডোরে এসে দাঁড়িয়েছেন তিতির। আশেপাশে নিশি, তমা, বাকি সবাই। দুহাতে মুখ চাপা দিলেন নিশি। মাকে সে এ জীবনে কখনো ঈশানের গায়ে হাত তুলতে দেখেনি। বাড়ির প্রত্যেকটা মানুষের একই অবস্থা। থরথর করে কেঁপে উঠছে তিতির। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। তার জন্য কি আজ মইনসান ভাইয়ের গায়ে হাত তোলা হলো? তার কিছু দেখতে পারবে না। দ্রুত পায়ে ছুটে গেল নিজের রুমে। রাহেলা দেন চিৎকার করে বলল, সজোরে ধাক্কা দিয়ে ছেলেকে, তোকে পেটে ধরে অন্যায় করেছি আমি। মা শোনো, ডাকবি না আমাকে। মা শোনো, ডাকবি না আমায়। আজকের দিনে এটা কেন করলি? আমার মেয়েটার সাথে বারবার না করলাম। আমার কথা তুই। মা কিচ্ছু হয়নি, আমাকে বলতে দে। কি বলতে দেব? মেয়েটা আমার বউ সেজে তোর জন্য অপেক্ষা করছে সেই সকাল থেকে। তুই নিখোঁজ, পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে তোকে জোর করে বিয়ে দিছি, তাই রাগ করে চলে গেছিস তিতিরকে ফেলে। আমার মেয়েটার মান সম্মান। ঈশান মাকে জড়িয়ে ধরল। রাহেলা দেওয়ার নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করলেন। ঈশান ছাড়ল না। আমি কোথাও যাইনি, বিয়ে করব এসেছি তো। কোথায় ছিলি তুই, জবাব দে আগে। ঈশান থমকায়, এক নজর পরখ করে উপস্থিত সবাইকে। অধীর আগ্রহে তাকিয়েছে সবাই। ঈশান মাকে ছাড়ে, সরে দাঁড়ায় খানিকটা। শার্টের বোতাম কয়েকটা ধীর হাতে খুলে ফেলে। পাকপোক্ত শরীরটা পেটের মাঝখানে সম্পূর্ণ জুড়ে সাদা ব্যান্ডেজ। ডান পাশে জমেছে গাঢ় লাল রক্ত। রাহেলা দেওয়ান আর্তনাদ করে উঠলেন।
বলা বাহুল্য বাড়ির প্রতিটা মানুষ চমকে ওঠা। গিন্নিরা শাড়ির আঁচলে মুখ চাপা দিলেন, চোখ ভিজে উঠল তার নিমেষে। ব্যস্ত হাত বাড়ালেন ছেলের দিকে। আব্বা, এগুলো কি করে হলো এসব? বলতে দিচ্ছ কোথায়? ছেলের এই অবস্থায় নিমেষে রাগ পড়ে গেল বাড়ির সকলে। রাইসুল দেওয়ান ছলছল চোখে এগিয়ে এলেন ছেলের দিকে। এই ঈশান, এখানে এ অবস্থা কি হয়েছিল বাপ? আহা, আগে ওকে বসাও বসাও। রাশেদ দেওয়ান এগিয়ে গিয়ে ভাইকে সরিয়ে ভাতিজিকে টেনে নিয়ে বসালেন। ঈশান ধীরে সুস্থে বলল, সেখানটায় মাথা তুলে দেখল চাতক পাখির মতো তার উত্তরের আশায় তাকিয়ে থাকা পরিবার সবার দিকে। রাহেলা দেওয়ান ফুপিয়ে কেঁদে যাচ্ছেন। ঈশান হাত না টেনে মাকে বসালেন। বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মা, বাড়ি আসার সময় হসপিটালে ছিলাম, ফোনটা ভেঙে গেছিলো। পকেট থেকে ফোন বের করে ভেঙে চুরমার হয়েছে দেখালো। বাড়িতে একটাবার খবর দেবে? কতটা চিন্তায় গেছিলাম, আন্দাজ করছি ছেন ছিল না। যতক্ষণ ফিরছে তখন অলরেডি সন্ধ্যা হওয়ার পথে। আর দেরি করিনি। রাইসুল দেওয়ান হাত রাখলে ছেলের মাথায়। ছেলেকে বকাঝকার জন্য অনুতপ্ত। যা হয়েছে বড় কিছু হয়নি, সেজন্য সুক্রিয়া। রাহেলা দেওয়ান ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। এর মধ্যে হুইল চেয়ার ঠেলে আসতে দেখা গেল চন্দ্রা দেওয়ানকে। রিক্তা নিয়ে আসছে। দিদাকে দেখে উঠতে গেল ঈশান। বৃদ্ধা হাত নেড়ে উঠতে নিষেধ করলেন, নিজে এগিয়ে গেলেন ঈশানের কাছে। সফেদ শাড়ির আঁচলে চোখ মুছলেন, পরখ করলেন ঈশানের শরীরে ব্যান্ডেজ সহ আরও কাটা দাগ। আঁচল বাড়িয়ে মুছে দিলেন ঈশানের মুখ। ঈশান হাত বাড়িয়ে বলল, দিদার হাত। দিদা টেনশন দেওয়ার জন্য সরি। আমি কিছু বলতে হবে না দাদুভাই, মেজ বৌমা আমাকে সবটা বলছে, তোমার এতে কোনো দোষ নেই। পরিবারের সবাই মাথা নাড়ল, একমত হলো সবাই। আরও বেশিক্ষণ চলল সেসব কথাবার্তা। ঈশান আশেপাশে পরখ করলো একবার, কাউকে খুঁজলো বোধহয়। সাদি, জনিমা, নিয়াজ সবার চোখ মুখ অন্ধকার হয়ে দাঁড়িয়েছে একপাশে। ভাই বোনরা একটু দূরে একে অপরের হাত ধরাধরি করে কাঁদছে। ছোট্ট রফি চোখ মুখ ফুলিয়ে ফেলছে। চাচিরা এখানে। নয়ন নাইম চিন্তারত মুখে বসে আছে। সামনে সবাই নেই, শুধু তিতির। আশেপাশে কোথাও দেখতে পেল না। সে অবশ্য কাউকে জিজ্ঞাসা করলো না। এবার ধীরে হাতে শার্টের বোতামগুলো লাগিয়ে ফেলল। বাবার দিকে তাকালো। কাজী সাহেব কোথায়? রাশেদুল চমকালেন। ছেলে এই হাল দেখে মুহূর্তের মধ্যে সবটা মাথা থেকে বেরিয়ে গেছিল। ছেলের দিকে ফিরে বললেন, চলে গেছে তো আসতে বলো এখন। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ঈশানের দিকে। রাইসুল দেওয়ান ছেলের কাঁধে হাত রাখলেন। বিয়েটা কি এখনও করতে চাচ্ছ? ঈশান অবাক হলো। সে কখন বললো বিয়েটা করতে চায় না? বাবা, আমি ইচ্ছে করে আসিনি দুপুরে এমনটা নেই। তাহলে বিয়েটা চাইবো না কেন? বাড়ির সকলে চোখ ছলছল করে উঠল। এতে সময় ধরে নিয়েছিল ঈশান বিয়েটা করতে চাইবে না। ঈশানের কথা সবার প্রাণে পানি পেল। রাহিয়ান দেওয়ান ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন। বড় দুই ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, কাজী সাহেবকে নিয়ে আসি তাহলে। রাশেদ সাহেব উঠে না বাড়ালেন, তিনিও যাবেন। ঈশানের মা দিদার দিকে তাকালেন। আমি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নামি কেমন? দুজনে মাথা নাড়ল। ঈশানকে ধরে নিয়ে যেতে গেলেও নিয়াজ নেই, হাতের ইশারায় নিষেধ করলো, আমি পারবো, তোরা এদিকটা দেখ। একের পর এক রিং বেজে যাচ্ছে। ফোনের মালিক ফোন তুলছে না। আজ দুপুর থেকে কল করে যাচ্ছে, কিছুতেই কলে পাচ্ছে না। চোখে মুখে অন্ধকার করে রকিং চেয়ারে গা হেলানো ছায়া মানবটির চোখ মুখ ভয়াবহ কুঁচকে রয়েছে। সুদর্শন মুখটি আজ সারাটা দিন চিন্তায় সুখে কালো লাগছে পুরে। এক হাত কপালে তুলল, ডায়াল করলো অন্য একটা নম্বরে। দুবার রিং হতে ওপাশটা মানুষটি কল তুলল। এপাশ থেকে গম্ভীর স্বরে বলে উঠল, ফোন তুলছো না কেন? আমারও খোঁজ পাইনি, তবে যতদূর জানতে পেরেছি একজন আছে। একজন মানে? আরেকজন খোঁজ নাও, যাবো ওখানে। যাও, রাইট নাও, রাতের মধ্যে খবর চাই, ঠিক আছে? ফোনটা কেটে কপাল ঘষল ছায়া মানুষটি। হাত বাড়িয়ে টেবিল থেকে তুলে নিল একটা ফটো ফ্রেম। 5 জন মানুষ সেখানে, হাস্যোজ্জ্বল সকলের মুখ। সেখানটা হাত বুলালো একবার, চেপে ধরল বুকের বাঁ পাশটায়। কঠিন মুখ আর বজ্র কঠিন হলো। পাশে রাখা রিভলভারটা তুলে ঠেকালো একবার নিজের মাথায়। টপ টপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পরক্ষণে নামিয়ে ফেলল সেটা। চেপে ধরল কাঠের টেবিলখানা। দাঁতে দাঁত চেপে কঠিন গলায় আওড়ালো, আই উইল ডিস্ট্রয় ইউর এভরিথিং, এভরিথিং। তিতির ঘরের দরজা আটকে চোখ মুখ ফুলিয়েছে। কাদার ফলে চোখের কাজল ছড়িয়ে মুখের বাজে অবস্থা। অবশ্য কতক্ষণ বা রাখতো এ সাজসজ্জা? সেই সকাল থেকে তাকে এমন রোবটের মতো সাজিয়ে বসিয়ে রাখছে। এখন কান্না পেলে এগুলো নষ্ট হয়ে যাবে, ভয়ে কাঁদাও যাবে না। দরজায় শব্দ পেল। নিশি নুরির গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে পায়ে গিয়ে খুলল।
তিতিরের মেকআপের অবস্থা দেখে মাথায় হাত করে আত্মনাদ করল। রিশা রোশনি হু হু করে কেঁদে উঠল। তিতিরকে পুতুল লাগছিল কিনা সারাটা দিন। দু যমজ বোন একসাথে করে সবাইকে ঠেলে ঠেলে দুপাশে এসে দাঁড়ালো তিতিরের। সারাদিন তোমাকে পাহারা দিলাম, আর যে একটু সরেছি তুমি সব নষ্ট করছিল। বড় ভাইয়াকে আমরা কি জবাব দিল বলে কান্না করছে। তাদের দুঃখের আকাশসম। পুতুলের মতো সাজিয়ে সারাদিন লাগতো, অথচ যখন তার ভাইটা দেখার সময় এলো তখনই এমন মেখে ফেলেছে কেঁদে দিয়ে। নিশি, নুরি, তমা হতাশ চোখে তাকিয়েছে। কী করলে বলবে মেয়েটাকে? তিতি তাকালো বোনের দিকে। মেয়েটা ফুপিয়ে কেঁদে বলল, এখন তো তুলতেই হবে। নষ্ট হয়ে ভালো হয়েছে, এখন তুলবে কেন? আমসার ভাইটা দেখলই না আগে। তিতির অবাক চোখে তাকালো। তমা দ্রুত হাতে টিস্যু নিয়ে মেকআপ বক্সগুলো বিছানায়। তাড়াতাড়ি আয়, কাজী সাহেব চলে আসবে আসার আগে। তিতু হতবাক চোখে তাকায়। কাজী সাহেব আসবেন? নীতি বোনের আশ্চর্যতা টের পায়। টেনে বসে বিছানায়। বিয়েটা হচ্ছে বারবি, সাজবি না কেন? আমার ভাইটা দেরি করেছে বলে রাগ করছিস? বিয়ের কথা শুনে থ মেরে যায়। তার ধারণা ছিল ঈশান বিয়েটা করবে না বলে সারাদিন আসেনি। সে কিছু জিজ্ঞাসা করবে তার আগে ঘরের মধ্যে হুড়মুড়ি ঢুকলেন সব চাচিরা। অগত্যা মনের প্রশ্ন মনে চাপা হলো। সবাই তাড়া দেওয়া শুরু করলো। কাজী সাহেব এসে পড়ছেন। ঈশান ধীরে সুস্থে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ব্যান্ডেজ না ভিজে গোসল করতে বেশ সময় কেটে গেছে। তাছাড়া শরীরে আরও কয়েকটা জায়গায় আঘাত থাকায় জ্বলছে পুরো শরীর। বাথরুম থেকে বেরিয়ে চোখ পড়ল তার ঘরের তার জন্য অপেক্ষা করা মানুষগুলোর দিকে। এক একজন রুদ্রমূর্তি তাকিয়েছে। ঈশান তোয়ালে দিয়ে মুছতে মুছতে এসে বসলো চেয়ারটায়। বন্ধুদের দিকে তাকালো। বাঁকা গলায় জিজ্ঞেস করলো, বিচার সভা পরে হোক, জামাকাপড় পরতে দিবি তো? নিচে সবাই অপেক্ষা করছে। অনিমা ঋতু বিছানায় বসায়, নিয়াজ অন্য একটা চেয়ারে, নাইম বিছানার পাশে দাঁড়ানো। সাজিদ দরজা আটকে হেলান দেওয়া। সাজিদ এগিয়ে এলো, চেয়ার টেনে বসলো ঈশানের পাশে। নিচে যা বললি মিথ্যে বললি কেন? সবটা মিথ্যে না। এটা তোদের মিথ্যে লাগে? নিজের শরীরের কাটা অংশ ইঙ্গিত করে দেখলো। এটা না, বাকি কথা। বাইক অ্যাক্সিডেন্টে এমন আঘাত লাগে তুই করছিস কখনো? জানবি কীভাবে? সাজিদ বিরক্ত মুখে তাকালো। বাকিরা ভুরু কুচকে কথোপকথন করছে। দেখ ঈশান, আমি বিগত 4 বছর হলো ক্রাইম ব্রাঞ্চে আছি। এসব কাটাছেঁড়া দেখে আমি অভ্যস্ত। ঈশান হাসলো সাজিদের কথায়। হাসাবি না। কোথায় ছিলি সারাদিন? জানিয়েছিলাম তোকে। ওসব নাটক আমার সামনে করবি না। রুষার কাছে তুই ছিলি না? ছিলাম। শব্দ করে হেসে উঠল সাজিদ। দুই হাত আড়াআড়ি ভাঁজ করলো বুকের উপর। সবাইকে চোখে ধুলো দিতে পারিস, আমাকে পারবি না। আর আমাকে তো আরও না। তা এসপি সাহেব, আমাকে কি আপনি অন্য সন্দেহ করছেন? সাজিদ নিজের ফোনটা বের করলো। তার রুষার সাথে ছিলি? এবার ঈশান শব্দ করে হেসে উঠল। বোকার মতো কথা বলছে। হোটেলের রুমে দুটো প্রাপ্তবয়স্ক ছেলে ছিল। কী করছিল এটা জিজ্ঞেস করছে? ছ্যা, লজ্জা নেই? নিয়াজের চোখ রাগে লাল হয়ে গেল। একের পর এক মিথ্যে বলছে ছেলেটা। বাকিরা উৎসুক করছে কিছু বলার জন্য, তবে হাত বাড়িয়ে নিষেধ করলো সাজিদ। তার কথা শেষ হয়নি। হাঁটুর উপর দুকুনি ভর দিয়ে তাকালো ঈশানের দিকে। তুই বাড়ি থেকে বের হলি সকাল 10টা। যে হোটেলে তোর লাস্ট লোকেশন পেয়েছি সেটা এখান থেকে 1.5 ঘন্টা রাস্তা। হিসাব ভুল নয়, কারণ সেখানে খোঁজ নিয়ে জেনেছি তুই সেখানে পৌঁছেছিস বেলা 11টা 40। চাবি নিয়েছিস 312 নম্বর রুমে। রিসেপশনের থেকে রুমে যেতে পর্যন্ত সর্বোচ্চ 7 মিনিট। তারপর রুমে পৌঁছানোর সময় আনুমানিক 51-52 মিনিট। তুই লাঞ্চ অর্ডার করে তখন 11টা 58, মানে রুমে ঢোকার 6-7 মিনিট পর। আমাকে যখন মেসেজ করিস তখন বাজে 12টা 31। কথাগুলি একদম বলে দম নিল সাজিদ। রুমের মধ্যে সবাই চুপ। ঈশান ভাবলেছেন, হাসি হেসে মুখ করে জিজ্ঞেস করলো, এই কথা কি প্রমাণ করতে চাইছিস? সাজিদ চোখ সরু করে তাকাইল। ম্যানেজার জানিয়েছে খাবার রুমে যেতে লেগেছে 8-10 মিনিট। খেতে ধরলাম, সময় লেগেছে 15 মিনিট। বেয়ারাকে রুষা রুম থেকে এটো প্লেট আনতে কল করেছে। বেয়ারা গিয়ে রুমে একজন একা মহিলাকে দেখছে। খাবার একজন খেয়েছে, আরেকজনের খাবার খাওয়া হয়নি। আমার আন্দাজ ভুল না হলে তুই খাসনি। এখন সময় বলেছে 12টা 21। তার থেকে বড় কথা, তুই হোটেল থেকে বেরিয়ে গেছিস 12টা 39-এ। আমাকে মেসেজ করা আর তার হোটেল ছাড়ার মধ্যে মাত্র 8 মিনিট। মানে কি বলতে? ঈশান হাসলো, এক হাতে মুখ ধরল। তুই বল। তোকে তো লম্বা রেসের ঘোড়া ভেবেছিলাম ঈশান। তুই 8 মিনিটে আউট হওয়ার পুরুষ তো না। অ্যাটলিস্ট আমরা ভাবিনি।
সাজিদ বাঁকা হাসি রুমের মধ্যে হাসির শব্দ পাওয়া গেল। নিয়াজ হাসলো করে হেসে ফেলল। ঈশান ভুরু কুচকে তাকালো। হোয়াট ননসেন্স! সাজিদ হেলান দিল চেয়ারে। আয়েশ করা বসলো। তুই ৮ ঘন্টা সময় কাটিয়েছিস ওখানে, তুই ৮ ঘন্টা সময় সব মিলিয়ে পেলি কোথায় ওর সাথে রোমান্স করা? গাধা মনে হয় আমাদের, এমনি এমনি চাকরি করি। ঈশানের মুখে হাসি রেখা দেখে দিল। সাবাস এসপি সাহেব, বন্ধু হিসেবে গর্ব হচ্ছে। একেবারে হিসাব পাক্কা, কথা ঘোরাবি না। তুই রুষার সাথে ছিলি না, মিথ্যে কেন বলছিস আমাদের? আমি যদি ভুল না করি তুই একই কথা তিতিরকেও বলবি। এই তো আরেকটা হিসাব মিলিয়ে ফেললি। চাইছিস কি? রুষাকে জড়িয়ে নাটক কি সাজাচ্ছিস? ঈশান বাঁকা হাসলো। সেও সোজা হয়ে তীক্ষ্ণ চোখে সাজিদের দিকে তাকালো। আগে তুই বল, তোরে যে চাকরিতে সেটা এতে ছুটি তোকে কে দিল? তুই এখানে দিনের পর দিন কী করিস? সাজিদ থমকালো আর চোখে অনিমার দিকে। এখন কিসের মিশনে আছিস? এবার থতমত খেয়ে গেল সাজিদ। এই কথার এখন এক্সপেক্ট করেনি। গম্ভীর গলা বলল, আমার অনেক মিশনেই কম বেশি থাকে, এবারটা টু কনভিশিয়াল। আমাকে বলা যাবে না? সাজিদ কপাল কুঁচকায়। এখানে আমরা কথা উঠছে কেন? আমরা যেটা জানতে চাইছি সেটার উত্তর দে। আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর চাকরির জন্য তুই আমাকে তোর মিশনের কথা বলছিস না? তাহলে আমার কি কোনো ব্যক্তিগত কিছু থাকতে পারে না? অবশ্যই পারে, কিন্তু সেটা যদি রুষাকে নিয়ে হয় তাহলে সমস্যা আছে। ঈশান উঠে দাঁড়ালো। আলমারি থেকে মায়ের দেওয়া পাঞ্জাবিটা বিছানায় রাখলো। হিসাব এখন মিলবে না এসপি সাহেব, মিলবে না। সময় আছে। ধরে নিন আপনি যে পথে চলছেন আমিও সেই পথে। হেয়ালি করবি না ঈশান। বিষয়টা মোটেও না, নিরাপদ নেই। যতই মিথ্যে বলিস। আজ তোর এই অবস্থার জন্য। ঈশান হাত তুলে থামিয়ে দিল। থাম, অ্যাম অলরাইট। তবে গিল্টি কাউকে ডিফেন্স করাটা না, তোর প্রফেশনের সাথে যায় না। আমি কাউকে ডিফেন্স করছি না। রুষার বিষয়টা সবাই জানতি, আমি জানতাম না কেন? সাজিদ চুপ করে রইল। অনিমা উঠে দাঁড়ালো বিছানায়। তুই হাই টেম্পার, রেগে যেতি। কই রেগেছি, বরং ওর সাথে ভালো টাইম স্পেন্ড করছি। বেচারি নাকি আমার জন্য রাতের ঘুম হারাম হয় না। একটু ঘুমের ডোজ দিয়েছি আর কি, ২-১ দিন ঘুমাবে আর কি। সাজিদ হাত নাড়ে। সে খবর আমার কাছে আছে। তিতিরকে এই মিথ্যেটা বলবি না তুই। রুষার বিষয়টা আমরা দেখব, আলাদাভাবে দেখব। ওকে কষ্ট দিতে চাইছিস কেন? ও একটা ছেলের কথা বলছিল জানিস। ওয়ান সেকেন্ড, বাই এনি চান্স তুই ওকে জেলাস করার জন্যই এসব বললি? অনিমার কথায় ঈশানের মুখ গম্ভীর হয়ে যায়। কি ভাবে একে? আমি ওকে ভালোবাসি না, তাই যা বলে আমি বলবো। ভালো না বসলে বিয়ে করতে রাজি হতিস না। রুষাকে বিয়ে করার জন্য রাজি ছিলাম, তুই আবার রুষার সাথে তিশিরকে জড়াচ্ছিস। রুষা কিছু, এবার বোধহয় কিছু একটা হলো। ঈশানে মুখটা মলিন হয়ে গেল। সবাই খেয়াল করলো সেটা। সাজিদ বড় বড় চোখ করে বলল, সত্যি রুষা? ঈশান শেষ করতে দিল না সাজিদের কথা, মুখ ঘুরিয়ে নিল। আমি সামলে নেব সবটা। চল নিচে চল। জেরা করা শেষ? কি চাস? এমন করার কারণ কি? তোর কাজ তুই কর, ধরে নে হেল্প করছি তোর। রুষা, ওর কাছে আমার আর কাজ নেই আপাতত। তবে আমি খুব ভুল না করলেও ও এত সহজে শান্তিতে নিজে ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না। তবে আপাতত আমার যা দরকার, যা নেওয়ার নিয়ে নিয়েছি। তোকে পাঠিয়েছি সেসব দেখেছিস? সাজিদ অবাক হলো। ব্যস্ত ভঙ্গিতে ফোন করলো। চোখ বড় বড় হলে রেখে দে, কাজে দেবে আই গেস। ওকে সামলে নিস আপাতত। শুধু তিতির নয়, আমার গোটা পরিবার আমার কাছে ইম্পর্টেন্ট। আর তাদের ভালোর জন্য যদি সাময়িক কষ্ট দিতে হয় আমি তাও দেব। কিছু সময়ের আঘাতের ফলস্বরূপ যদি আজীবন ভালো থাকা যায়, এটুকু কষ্ট পেতে বা দিতে ক্ষতি কী? দীর্ঘশ্বাস ফেলে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইল ঈশান। ঘাড় ডলল এক হাতে, বাঁকা হেসে তাকালো সবার দিকে। ইউ আর রাইট, আই অ্যাম লম্বা রেসের ঘোড়া। সেটা না হয় আমার বউয়ের থেকে শুনিস পরে। রেসটা এখনও এ জীবনে একবারও খোলা হয়নি, না হলে প্রমাণ দিতাম। যখন খেলবো আমার বউকে বলবো তোদের জানাতে, ও না হয় রিভিউ দিবে। ঈশান চোখ টিপল। অনিমা ঋতু কপাল চাপড়ালো। ছেলের এমন নির্লজ্জ কথা শুনে বাকিরা হেসে পড়ল। সাজিদ এর ফোনে ততক্ষণে চলে গেছে অনিমার হাতে। সেখান থেকে বাকিরা নজর বোলাতো সেটা। সবার চোখ ছানা পড়া। নিয়াজ লাফিয়ে উঠল। তুই জানতি সব ঈশান? ঈশান পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে হাতে ঘড়িটা পরতে পরতে বাঁকা হাসি বলল,
আমি 95 মুখ দেই না, তোরা অন্তত জানিস। ঘরময় আলো জ্বল করছে, বিষাদময় পরিস্থিতিটা সম্পূর্ণ ভারী পড়ছে। সবাই খুশিতে মাটামাটি হয়ে উঠল। গমগমে আওয়াজ। গিন্নিরা খাবার টেবিল সাজাতে ব্যস্ত। বিয়ে পড়ানো হলেই বরকনেকে খাবে, যা যা সব তৈরি। রিশা, রোশনি, রাফি, তমার ভাই বোনদের সাথে পুরো বাড়ি ছোটাছুটি করছে। ঘড়ির কাঁটা তখন সময় 9:15। কাজী সাহেব চলে এসেছেন বেশ কিছু সময়। বাড়ির লোকজন সহ যাদের আসার ছিল সবাই এসেছেন। কাজী সাহেব তিতিরকে নিয়ে আসার জন্য তাড়া দিলেন। ঈশান নামছে সাজানো আসনে, মাঝখানে ফুল দিয়ে পার্টিশন করা, বর কনেকে দুপাশে রাখা। মিনিট 5-এর মধ্যে নিশি নুরিকে নিয়ে নামলো তিতির। ছোট্ট বাচ্চাদের হাততালি দিয়ে চিৎকার শোনা লাফিয়ে উঠল। ঈশান তাকালো সিঁড়ির দিকে, তিতিরকে ধরে নামানো হচ্ছে। নিশি আঁচল ধরে আছে। এক মুহূর্তের জন্য থমকে গেল ঈশানের হার্টবিট। হার্ট বোধহয় একটা মিস হয়ে গেল। চোখ সরিয়ে নিতে চাইল। অসম্ভব মনে হলো তার কাছে। লাল টুকটুকে বেনারসিতে, মুখের সামনে বেশ লম্বা একটা ঘোমটা টানা, দু হাতে ঘোমটা ধরে আছে তিতির। তবে সে পাতলা ঘোমটার আড়ালে পরীর মতো মুখখানা আবছা দেখলে পাওয়া যাচ্ছে স্বর্গের অপ্সরী জমিনে নামে কিনা। তাদের দেখতে কেমন হয় তার জানা নেই, একদম নেই। তবে আজকের পর সে কথা জিজ্ঞাসা করলে তিতিরের রূপের বর্ণনা দিয়ে দিবে। নায়েম সাজিদরা একে অপরের দিকে তাকালো, মুচকে আসলো ঈশানের ঘোর লাগা দেখে। নিয়াজ ধাক্কা দিল, ধীর গলায় ফিসফিস করলো, হ্যাঁ রে, প্রথমে তো বললি বিয়ে করবি না। বলেছিলাম না ওকে লাল শাড়িতে দেখলে তোর মরণ নিশ্চিত মিলল তো। মর বেটা এখন। চোখ সরিয়ে নিল ঈশান। তিতিরকে বসানো হলো সামনাসামনি। ফুলের আড়ালে আপাতত আর হলো নারীর রূপে ফুলটি। বসামাত্র গা শিউরে উঠল তিতিরের। ঘোমটার আড়ালে আর চোখে দেখার চেষ্টা করলো ঈশানকে। আর কয়েক মুহূর্ত পর এ জনম সে জনম আজনমের জন্য এই মানুষটা তার সাথে জীবন বাঁধা পড়বে। সাজের মায়া, পর্ব 3। পুরো গল্পটা প্লেলিস্টে। বৃষ্টি হচ্ছে, না হলে আরো বড় করে দিতাম।